আমরা যদি বুঝতে না পারি বা আমাদের যদি এই 12 অবজারভেশন বা হেডিং ল বা সেকেন্ড প্রেসক্রিপশন এগুলো যদি ভালো করে আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু পেশেন্টের সর্বনাশ আমরা করে ফেলি। এগুলো কিন্তু এমন একটা জিনিস, একবার দুবার করলে হয় না। আজও আমরা সুযোগ পেলে এগুলো দেখি। হঠাৎ করে যদি উল্টে তুলটে পাতাটা চলে আসলো, দুই দিন পাতা পড়ি। কেন পড়িনি? পড়তে গিয়ে আমরা তো দেখেছি। সবসময় মনে হয় যে কোন জায়গাটা যেন আমার একটু আবছা হয়ে গেছিল, কোন জায়গাটা যেন একটু কম বোঝা হয়ে গেছিল। পড়লে কিন্তু আবার বুঝতে পারি, আবার ভালো। তো এইগুলো বারে বারে পড়া, এবং আমি আগামী দিনে সেকেন্ড প্রেসক্রিপশন আবার করাবো। আমি অন্য বই থেকে করাবো। এগুলো আমার মাথায় আছে। আর এই বেসিক জায়গাগুলো যদি ভালো করে না তৈরি হয়, তাহলে আপনি যত বড়ই পণ্ডিত হন, আপনি কিচ্ছু করতে পারবেন না। হোমিওপ্যাথি প্রয়োগই করতে পারবেন না। প্রয়োগ তো করলেন, যা হোক করে প্রথমটা হয়ে গেল, পরে আটকে যাবে। আর এই পরে, এবং পরে হচ্ছে ডাইরেকশন অফ কিউর বা ডাইরেকশন, কি কোন ডাইরেকশনে সিমটম চলছে। সেখানেও কিন্তু প্রতিটি পদে কিন্তু একদম চোখটি কিন্তু খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে। ওইটা আপনাকে বলে দেবে পেশেন্ট আরোগ্য হবে কি হবে না। ওই ল্যাবরেটরি টেস্টের ডাটা বলে দেবে না, ডাটা বলে দেবে না। ডাটা কখনো আরোগ্যের কথা বলে না। ক্যান্সারে তো আরোগ্য হয়। আমাদের বসুদেব ঘুরেই বলে একজন আছে, তিনি ডান দিক না বাঁ দিকে বেশ পেরেছে। হ্যাঁ, ওটা তো আমরা ইয়ে বার করতে পারলাম না। হ্যাঁ, উনি কিন্তু কার্সিনোসিন দিয়ে সারিয়েছেন। এই তো অনেকে আটকে উঠলো। ক্যান্সারের পেশেন্টকে কার্সিনোসিন দিয়েছে অনেকে। এরকম বহু নামজাদা চিকিৎসক বলে ক্যান্সারের পেশেন্টকে ওই কার্সিনোসিন দেওয়া যাবে না। ও বাবারে 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 বাবারে, ওর নাম এই নামটা আমি করতে চাই না, পাশে অশান্তি হয়, তর্ক বিতর্ক হয়। এগুলো সবই হচ্ছে, বহু চিকিৎসক আছে যারা এরকম উল্টোপাল্টা মন্তব্য করে, মানে আমাদের তরুণ শিক্ষার্থীদের গন্ডগোলে ফেলে। অনেকে বলে নোসোর্স, দূষণ কমে দেওয়া যাবে না। যখন সিমিলিমাম ওষুধটা প্রেসক্রিপশন করার যখন যোগ্যতা আপনার এসে যাবে, তখন দেখবেন 200 দিয়ে কত পেশেন্টের কত সমস্যা। এগুলো এত ডিফেক্টিং ড্রাগ, যে ক্ষেত্রে কিছু কিছু রোগের ক্ষেত্রে অ্যাগ্রাভেশনের সম্ভাবনা থাকে। অথচ ওই যে মাথায় ভূত ঢুকে বসে আছে, 200 কমে দেওয়া যাবে, এই ভূত দিয়ে ঢুকে বসে থাকে। আপনি জানেন না এটা দিলে অ্যাগ্রাভেশন হতে পারে, এই রোগ না। কিছু কিছু রোগের অ্যাগ্রাভেশন হয়, আপনারা তো জানেন। হ্যাঁ, কিছু কিছু রোগের ক্ষেত্রে অ্যাগ্রাভেশনের সম্ভাবনা প্রবল। জেনে শুনে আমরা এই ভুল করে থাকি। কিন্তু আজকে যদি আমরা এগুলো একটু সতর্ক হয়ে কাজ করি, তাহলে খুব ভালো। মিনিমাম ডোজটা যেটা চিকিৎসার আরোগ্যের ক্ষেত্রে, হোমিওপ্যাথি ডাক্তারের মিনিমাম ডোজের ধারণাটাও কিন্তু আমাদের খুব মাথায় গেঁথে নিতে হবে। কেন গেঁথে নিতে হবে? এই মিনিমাম ডোজও কিন্তু এখানে একটা ক্রিয়েটিভ জায়গা আছে। আপনি ওই পেশেন্টটির জন্য কিভাবে মিনিমাম করবেন, কোন উপায় মিনিমাম করবেন, এটাও কিন্তু একটা অদ্ভুত ভাবনার জায়গা, ক্যালকুলেশনের জায়গা, দূরদৃষ্টির জায়গা। যদি আপনারা না করতে পারেন, সঠিক ওষুধ নির্বাচন করে পেশেন্টটা হাতছাড়া হবে, অথবা পেশেন্টটা কোনো কষায়ের হাতে গিয়ে পড়বে, পড়ে গিয়ে তার সিমটম 12টা বাজিয়ে দিয়ে পেশেন্টের 12টা বাজিয়ে দেবে। সেই জন্য আমাদের কিন্তু শুধুমাত্র চিকিৎসক হলে হবে না, দক্ষ চিকিৎসক হলে হবে না। দক্ষ চিকিৎসক হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে ভাবতে হবে যে পেশেন্টটা যে আমার কাছে এসেছে, সেই যেন রিলিফ পায়। রিলিফ মানে কি? হোমিওপ্যাথিক্যালি রিলিফ। হোমিওপ্যাথিক্যালি রিলিফ যে কোনো উপায় রিলিফ পায়। আমাদের হোমিওপ্যাথির যে মূল নীতি নিয়ম আছে, সেই নিয়মের ভিত্তিতে যাতে আরোগ্য লাভ করে, আরাম পায়, সেইটা আমাদের কনফার্ম করতে হবে। এইটা কিন্তু এত সহজ কাজ নয়। দিনের পর দিন প্র্যাকটিস করতে করতে আপনি আসবেন। ফলে সেই ক্ষেত্রে কি আসবেন না, আপনার যে সাকসেস বলে যেগুলোকে মনে করছেন, সেগুলোকে অর্গাননের আলোকে চুলচেরা বিচার করতে হবে। চুলচেরা বিচার করে যদি আপনি বুঝতে পারেন যে আপনি প্রেডিকশন করছেন বা সাবমিশন করে করছেন, সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, করে প্রকৃত আরোগ্যের রাস্তায় আমাদের এগিয়ে চলতে হবে। তো ওই জন্যই বলছি বন্ধুরা, আপনারা নিজেদের কাজগুলোকে নিজেরা, আমি তরুণ শিক্ষার্থীদের বলছি, আপনারা নিজেদের কাজগুলোকে নিজেরা বিচার করুন। কে আপনাদের শিখিয়ে দেবে না, আপনারা নিজেরাই শিখবেন, নিজেদের ক্ষমতায় শিখবেন। আমার শিক্ষাগুরু ডাক্তার দত্তাত্রেয় একটা ভালো ভালো বলেন, অল হোমিওপ্যাথস আর সেলফ টট। প্রত্যেক হোমিওপ্যাথ হচ্ছে স্বশিক্ষিত। মানে আপনাদের স্বশিক্ষিত হতে হবে। আমরা হয়তো একটা স্টিমুলেশন দিতে পারি, পার্থ স্যার বলুন বা অর্ণব স্যার বলুন বা স্বপন স্যার বলুন বা কুণাল স্যার বলুন, আমরা স্টিমুলেশন দিতে পারি, কিন্তু হোমপেজ বানাতে পারবো না। হোমপেজ বানাতে গেলে নিজেকে নিজেকে হোমপেজ তৈরি করতে হবে, সেই মানসিকতা নিয়ে এগোতে হবে, তবেই আপনারা এগোতে পারবেন। আমরা শুধু স্টিমুলেশন দেবো, সেই আলোচনাটি আমি এখানে করতে চাই, করছিও এখন। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম। এইবার সিনিয়র আমাদের এখানে চিকিৎসক অনেকে উপস্থিত আছেন। তুমি দীপেন,
দিন পর পর সিরিয়ালি আচ্ছা স্যার। হ্যাঁ, আমি তাদের অ্যাড করতে পারেন কিনা এইটুকু জায়গার উপরে, কারণ এখানে তো শুধু ল্যাকটাম সালফার 5 মিনিট দর্শনও তো হয়েছে, আর দর্শনকে বাদ দিয়ে মেডিসিন হতে পারে না। স্যার একটা ছোট্ট আমি প্রশ্ন ছিল আপনার। ডক্টর নীলকমল বর্মন। প্রশ্নোত্তর পর্বটা তো পরে, নাহলে লিখে দিন এখানে, লিখে দিন কি কি প্রশ্ন আছে আপনার, লিখে দিন। আচ্ছা, আমি ওনাকে ডক্টর নীলকমল বর্মন স্যার। হ্যাঁ, হ্যালো। বলছি হেনরি ফোর্ড হেনরি ফোর্ড এক জায়গায় বলেছেন যে যে শেখা থামিয়ে দেয় সেই হচ্ছে বৃদ্ধ, তার বয়স যাই হোক 80 অথবা 20। আর যে শিখতে চায় সেই হচ্ছে তরুণ থেকে যায়। সেই হিসেবে ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারকেই আমার সব থেকে বেশি তরুণ বলে মনে হচ্ছে, এবং উনি আমাদের তারুণ্য ফিরিয়ে দিচ্ছেন। এইটুকু বলি তাকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি যেভাবে উদ্দীপ্ত করছেন ছাত্রদেরকে শেখার জন্য, সেটা অবলীলায়, কি বলবো, এটা খুব বড় প্রচেষ্টা। এবং আমি খুব উষ্ণতা অনুভব করছি শীতের রাতেও, যে উনি আমাদেরকে বেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো ব্রায়োনিয়া, এবং আজকে যেটা সব থেকে ভালো লাগলো, ব্রায়োনিয়া ভার্সেস আর্সেনিকে একটা বিপরীত ধর্মী চরিত্র একই রুগীর মধ্যে কিভাবে একে অন্যকে ছাপিয়ে যায়, এবং আমরা কিভাবে তার ভুল ব্যাখ্যা করি, বা চিন্তা ভাবনা বয়সের সাথে সাথে কিভাবে আমাদের বদলে যায়, এবং অনেক সময় রুগীকে ঠিক চিনেও আমরা চিনতে পারি না। এটা যে কি একটা মারাত্মক কঠিন জায়গা আজকে অ্যানালাইসিস করলেন, সেটা শুধু আজকের ক্ষেত্রে কেন, অনেক সময় আমাদের চিকিৎসক জীবনে এই বিপরীতধর্মী 180 ডিগ্রি বিপরীতধর্মী বেশ কিছু লক্ষণ একটা রোগীর মধ্যে যখন পাই, তখন কিন্তু আমরা বেশ খুব চিন্তিত হয়ে উঠি, এবং ওখান থেকে বেরিয়ে আসাটা কিন্তু সত্যি খুব কঠিন হয়ে যায়। আর এটা তো প্রত্যেকটা দিন আমাদেরকে শিখতে হবে। এই প্রসঙ্গে আজকের একটা এতে আমি কখনো নিজের রুগীর কথা বলি না, কিন্তু আজকের একটা না বলে পারছি না, কারণ এই আর্সেনিক ভার্সেস ব্রায়োনিয়ার মতো কেস আমার জীবনে একটা সময় ঘটেছিল। তখন জাস্ট প্র্যাকটিসে 2 থেকে 3 বছর। তখন আমাদের ভিতরে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা থাকতো, যে একটা মানে কি বলবো, নিয়মের বাইরে গিয়ে একটা প্রেসক্রিপশন করা যায় কিনা। মনে করুন আর্নিকার চোটের কথা, না আর্নিকা না দিয়ে আমরা কিছু দিতে পারি কিনা, বা প্রচন্ড জ্বর সর্দি এসেছে, ব্রায়োনিয়া না দিয়ে অন্য কিছু ভাবি কিনা। তো ঘটনাচক্র হয়ে গেছিল কি, তখন ওই জাস্ট 2-4 বছরের প্র্যাকটিস আমাদের এখানে একটা ঠিক পাঠান পাড়া বলবো না, এটাকে কি বলবো, কাবুলিয়ালারা যে জায়গায় এসে থাকেন আর কি, আমাদের এন্টালিতে ওখানে। তো ওখানে আমার বেশ কিছু কাবুলিওয়ালা পেশেন্ট আছে। তো হঠাৎ আমার ডাক পড়েছিল যে একটা ছেলে, রৌদ্র রৌদ্র ছেলে বলতে ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে জাস্ট আমাদের একজন জুনিয়র এসেছে, সেও আফগানিস্তান থেকে এসেছে। তো তার অনেক দিন থেকে জ্বর সারছে না, বেশ কিছু ওষুধ দেওয়া হয়েছে, যেহেতু আমি ওনাদের কয়েকজনেরই ট্রিটমেন্ট করেছি। তো আমার ডাক পড়েছিল, তো আমি গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম তারা ঠিক এখানে যেরকম ডরমেটরি, সেরকম সবাই একটা বড় ঘরের ভিতরে এক কোণা করে রান্না করে খাচ্ছে, কি আছে সেই লোটা কম্বল টম্বল সব কিছু নিয়ে আছে, তারা যেভাবে থাকে। তো যে ছেলেটা চিকিৎসার জন্য আমাকে ডাকা হয়েছিল, সেটা দেখলাম যে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে, তার বয়সে 27-28 বছর হবে। কি হয়েছে না, জ্বর হয়েছে। পুরো রোগের ক্লিনিক্যাল ফিচারটা আজকে আমার মনে নেই, কিন্তু এইটুকু মনে আছে যে ওই 26-27 বছরের ছেলেটি শুয়ে আছে চুপ করে, চাদর মুড়ি দিয়ে, এবং আমি তার মুখের দিকে তাকিয়ে দেখলাম যে চোখের কোণ দিয়ে বেশ জল পড়ে যাচ্ছে। তো ভালো ব্যাপার, যেটুকু আমি হিন্দি বলতে পারি, আমি তার পাঠান ভাষা জানি না, আফগানিস্তানের ভাষা জানি না, আর ওরা আমাদের মতো করে হিন্দি বলে। তো তখন জিজ্ঞাসা করায়, একটু একটু ইনকোয়ারি করার পরে, তখন ওই যে ভেবে যাচ্ছি, না ব্রায়োনি আমি দেবো না, জেলসিমিয়ামও দেবো না, চুপচাপ বসে থাকলো, আমি কিন্তু অন্য কোনো ওষুধ দেবো না। খোঁজ নিতে গিয়ে জানলাম, কতদিন এসেছো ভাই, যখন খোঁজ টোজ নিলাম, যে আজকে 6-7 মাস আমি এসেছি, এবং তারপর থেকে আমি অসুস্থ। আজকে অসুস্থতাটা আমার সব থেকে বেশি। আরেকটু ইনকোয়ারি করতে গিয়ে জানলাম যে তুমি কাঁদছো কেন। যখন জিজ্ঞাসা করেছিলাম যে বকেছে কেউ, বা ওই যে কাকা টাকা সব বলে, না এরকম তারা কেউ বলেনি, আমার খুব মনে একটা কষ্ট হচ্ছে। কি কষ্ট, দেশ ছেড়ে আছে বলে? বলছে না, আমার মেয়েটার বয়স আজকে প্রায় 3.5 থেকে 4 বছর, আমি দীর্ঘদিন মেয়েটাকে দেখতে পাইনি, আজকে 6 মাস আমি এখানে আছি, স্ত্রী এবং মেয়ে থেকে দূরে থাকার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তো ভাবলাম, তো জীবনে তো অমরনাথ স্যার আমাকে একটু ক্ষমা করবেন, যে আমি মনে মনে করে এসেছি, জীবনে তো প্রচুর ভুল প্রেসক্রিপশন করেছি।
তো আজ না হয় আরেকটা ভুল প্রেসক্রিপশন করাই যাক, ওকে 2টো ডোজ ইগনেশিয়া দেয়া যাক। মানে ওই জ্বরের কথা না ভেবে ওর মানসিক যদি যদি লেগে যায় লেগে যাবে, এ কথা ভেবেই কিন্তু তাকে ইগনেশিয়া 202টো ডোজ দেওয়া হয়েছিল। এবং তার 48 ঘন্টা পরে, মানে সোম বুধ শুক্র আমার চেম্বার, হয়তো সোমবার দিন রেখে এসেছি, তো বুধবার দিন খবর পেলাম যে 2টো ডোজ খাওয়ার পর থেকে সে বেশ উঠে টুটে বসেছে, তার কষ্ট নেই বা জ্বরটা নেই। এই যে এই যে জায়গাটা, মানে অমরনাথ স্যার যেটা বললেন যে আর্সেনিক ভার্সেস ব্রায়োনিয়ার যে জায়গাটা, আমার জীবনে কিন্তু ব্রায়োনিয়া ভার্সেস ইগনেশিয়া, এই জায়গাগুলো হয়তো আমাদের ভাবা উচিত, হয়তো অন্য কোনো মেডিসিন দিলেও সেরে যেত। আসলে বয়সের সাথে সাথে আমাদের চিন্তা ভাবনাগুলো বদলায়, আর কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা কিন্তু কেউ জানি না। রুগী যদি বলে যাচ্ছে ঠিক, তাহলে আমাদেরকে মেনে নিতে হয় আপাতত ভাবে যে আমার প্রেসক্রিপশনটা ঠিক ছিল, অন্তত সেই যাত্রা আমি উতরে দিয়েছি। তো সেই হেনরি ফোর্ড এসে একই কথা বলছি, যতদিন আমরা শিখবো, যতদিন আমাদের ভিতরে জানার ইচ্ছা ব্যাকুল থাকবে, আমরা হচ্ছি তরুণ। অতএব অমরনাথ স্যারকে আবার ধন্যবাদ জানাচ্ছি যে উনি আমাদের তারুণ্য ফিরিয়ে দিয়েছেন। নমস্কার। ধন্যবাদ স্যারকে, অনেক সুন্দর একটা তথ্য তুলে দিলেন। আচ্ছা, হুম। আমি তপন ঘোষ স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। আচ্ছা, তপন ঘোষ। প্রথমেই এক্ষুনি যিনি বললেন, খুব সুন্দর বললেন। হ্যাঁ, আহ, তাকে নিয়ে আমি একটু বলছি যে অ্যাকচুয়ালি আমরা কেস রেকর্ড করে বা সিমটমস নেবার পরে আমরা ইভ্যালুয়েশন করি। হ্যাঁ, ইভ্যালুয়েশন করতে গেলে যেখানে কজেশন বাদ দিয়ে তো কোনো মেডিসিন হতে পারে না। এখানে যে উনি ইগনেশিয়া দিয়েছেন, এ তো কজেশনই রয়েছে। কজেশনটা কি না, কজেশন হচ্ছে যে হি ইজ ডিটাচ ফ্রম হিজ চাইল্ড। হ্যাঁ, এই যে সন্তান থেকে দূরে, এই জন্য তার অন্তরের যে কষ্টটা হচ্ছে, এটাই তো কজেশন। সেক্ষেত্রে সিমটমের থেকেও কজেশনের গুরুত্বটা আগে পেয়ে যায়। যে কোনো ক্ষেত্রে, অ্যাকিউট হোক ক্রনিক হোক, আগে কজেশন। এক্ষেত্রে ইগনেশিয়া অবশ্যই ভালো ওষুধ। তবে এক্ষেত্রে আর একটা কথা বলার আছে, ওনার খুব কপাল ভালো যে রুগী একবারই সুস্থ হয়ে গেছে, কিন্তু একবারে সুস্থ নাও হতে পারতো, তার এটা টেম্পোরারি রিলিফও হতে পারতো। তার কারণ এখানে একটা মেনটেনিং কস্ট থেকে যায়, যে সন্তানকে কাছে না পাওয়া। সেক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যে বারবার রিল্যাপস করতেই পারে, তখন কিন্তু তাকে অবশ্যই সন্তানের কাছে ফিরে যেতে হবে। তা নাহলে কিন্তু তাকে আমরা সুস্থ করতে পারবো না। হ্যাঁ, এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, এই মেনটেনিং কজ। এটা হয়েই যেতে পারে। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা এই হেড ইঞ্জুরির ক্ষেত্রে আমি একটু বলছি। আমি একটি পেশেন্ট পেয়েছিলাম, হেড ইঞ্জুরি, হিস্ট্রি অফ হেড ইঞ্জুরি। একতলা থেকে মাথার উপরে ইট পড়েছিল। হ্যাঁ, প্রথমে ওকে ট্রিটমেন্ট করেছিল আমাদেরই এক পরিচিত ডাক্তার, ডাক্তার মানিকলাল মাইতি। হ্যাঁ, ও সিমটম টিমটম দেখে ও কিন্তু নেটটাম সাল্ফ 1 ml দিয়েছিল পেশেন্টকে। মানিককে তো অমর সবাই চিনিস। হ্যাঁ, সবাই চেনে মানিককে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য যে মানিক হার্ট ফেল করে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। তা ও তারপরে যখন দেখলো যে না, তার মাথায় একটা ব্যথা থেকেই যাচ্ছে, ব্যথা কিছুতেই ব্যথা কমছে না, তখন ও কেসটাকে বললো যে আপনি আমার স্যারের কাছে যান, একটু স্যারকে একটু দেখিয়ে নিন। তখন আমার কাছে যখন কেসটা আসে, আমিও আবার কেস রেকর্ডিং করলাম, কিন্তু দেখা গেল যে ওর কিন্তু এই হেড ইনজুরির পরে তেমন কোনো মেন্টাল কোনো পরিবর্তন আসেনি, বা কোনো মেন্টাল সিমটম কিছু গ্রো করেনি। নেটটাম সেলফের ক্ষেত্রে বেশি আমরা দেখেছি যে যখনই হেড ইনজুরি হয়, সেক্ষেত্রে কিন্তু তার কিছু মানসিক অবস্থার পরিবর্তন আসে। এখানে কোনো অবস্থার পরিবর্তন আসেনি। আমি এটা, তবে মাথার একটা ব্যথা আছে পার্টিকুলার একটা পয়েন্টে। হ্যাঁ, ডরসাম অফ দ্য হেডের একটা পয়েন্ট ছিল, সেই জায়গাটায় হাত দিলেই ও প্রচন্ড ব্যথা অনুভব করছিল। আমি কিন্তু সরাসরি তাকে আর্নিকা মন্টেনা সিএম দেই। হ্যাঁ, আর একটা ব্যাপার যে জুনিয়র ডাক্তারদের জন্য একটু বলছি, সিনিয়রদের জন্য নয়, যে কোনো ইনজুরির ক্ষেত্রেই কিন্তু হায়ার পোটেন্সি ভালো কাজ করে। হ্যাঁ, সেটা মেন্টাল ট্রমা হোক বা ফিজিক্যাল ট্রমা হোক। হ্যাঁ, মেন্টাল ট্রমার ক্ষেত্রেও কিন্তু হায়ার পোটেন্সি ভালো কাজ করে, ফিজিক্যাল ট্রমাতেও তাই। হ্যাঁ, সেই জন্য ওই যে তপন কাঞ্জিলার স্যারের কথা বারবার বলে, স্যার
অনেক দিন আগে আমাদেরকে বলেছিলেন যে সবসময় ঘরে আর্নিকা মন্টেনা, কস্টিকাম, হ্যাঁ, নেপথামসার, এদের একদম হায়ার পোটেন্সি গুলো বক্সে রাখতেই হবে। হ্যাঁ, ইনজুরির ক্ষেত্রে ধরে তারপরে ওকে আর্নিকা মন্টেনা সিএম দেবার পরে কিন্তু মোটামুটি ভাবে মাস দেড়েকের মধ্যে পুরো ব্যথাটা চলে যায়। হ্যাঁ, তাহলে হেড ইনজুরির ক্ষেত্রে যদি মেন্টাল সিমটম আসে তবেই কিন্তু খুব ভালো কাজ করে, তা না হলে কিন্তু ইনজুরির ওষুধগুলো, এবং ইনজুরির ক্ষেত্রে তো আর্নিকা অবশ্যই সবার আগে একটা কাজ করে, আর্নিকা সে যায়। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা বলা হচ্ছিল যে ওই অমর বলছিল যে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ সিমটম, যে হ্যাঁ, অবজেক্টিভ সাবজেক্টিভ সিমটম এটা কেবলমাত্র সিমটম বুঝবার জন্য ক্লাসিফিকেশন, এটা কেবলমাত্র ক্লাসিফিকেশন, কিন্তু ঔষধ সিলেকশনের ক্ষেত্রে কিন্তু দুটোরই সমান গুরুত্ব পেয়ে যেতে পারে, দুটোরই সমান গুরুত্ব হয়। যদিও ধরে নেওয়া হয় যে পেশেন্ট যা বলছে সেটাই গুরুত্ব, কিন্তু বহু ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট হয়তো সেই সিমটম দিতেই পারছে না, তখন কিন্তু মানে ওই অবজেক্টিভ সিমটমের কিন্তু গুরুত্ব দিতেই হয়। আর এবার একটা এই যে ব্রায়োনিয়ার কথা, এই অমর, অমর হ্যাঁ বল। তোর কথাই বলছি। হ্যাঁ, বল। ব্রায়োনিয়া, হ্যাঁ বলছি কিন্তু তোর কথাই। হ্যাঁ ঠিক আছে। একদিন অমর চেম্বার থেকে ফিরেছে, চেম্বার থেকে ফিরে ও একদম বিছনা প্রস্ট্রেটেড, একদম চুপচাপ পড়ে গেছে। আর সেই লকডাউন, এই মধ্যে করোনা তখন লকডাউন, আমরা তখন চেম্বার টেম্বার করতে পারছি না প্র্যাকটিক্যালি। আমি তো প্রচন্ড ভিকটিম হয়েছিলাম, ফিনান্সিয়ালি ভিকটিম। তা অমর এরকম একটা অসুস্থ হওয়া পড়াতে, হ্যাঁ মানে একদম কাছের জলজান্ত উদাহরণ ব্রায়োনিয়ার, অমর অসুস্থ হয়ে পড়াতে ওর মিসেস আমাকে ফোন করে, তখন তো কি করবে এই ব্যাপার। আমি শুধু অমরকে জিজ্ঞেস করলাম, কারণ সেই সময় তো আমাদের প্র্যাকটিক্যালি প্রত্যেকে ফিনান্সিয়ালি হ্যাম্পার্ড। আমি ওকে জিজ্ঞেস করলাম এই জন্য কোনো কষ্ট ফষ্ট, এই জন্য কোনো ব্যাপার আছে কিনা। ও কোনো রকমে বললো যে না না তা নয়, ওর কথা বলতে ভালো লাগছে না। তখন ব্রায়োনিয়ার 200 খাওয়ানো হয়েছিল, এবং পরের দিন কিন্তু আমার পুরোপুরি নর্মাল হয়ে গিয়েছিল। হ্যাঁ, কাজেই মানে এই যে অবজারভেশন, হ্যাঁ, এই যে অবজারভেশন, এই অবজারভেশনটা কিন্তু আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবং সেটা কিন্তু একটা কথা বারবার বলতে হয়, সেটা হচ্ছে যে অবশ্যই সেটা লজিক্যাল হতে হবে। আর একটা ব্যাপার, ক্রনিক কেসের ক্ষেত্রে তো অবশ্যই তো মায়াজমেটিক অবস্থাটা দেখতে হবে। এখন অ্যাকিউট ডিজিজও কিন্তু অ্যাকিউট এক্সারবেশন, সেটাও কিন্তু এই মায়াজমেটিক কজ। হ্যাঁ, আর এই নেকটামসাপ যেটা পড়া হচ্ছে এটা একটা অপূর্ব ড্রাগ। হ্যাঁ, এবং নেকটাম সালফের ভেতরে আমরা মানে সাইকোটিক মায়াজমের যে সিমটম গুলো এত প্রমিনেন্ট, যেটা কিন্তু থুজা বা মেডোরিনামও কিন্তু আমরা সেই সিমটম গুলো পাই না। মেডোরিনাম পড়তে গেলে অনেক সময় মনে হয় যেন সালফার। বহু মেডোরিনামের পেশেন্টকে সালফার এবং নেকটামিউর থেকে আলাদা করা খুব কষ্টকর হয়ে পড়ে মেডোরিনামে, যদি এটা একটা বড় সাইকোটিক। এবং থুজাটাও কিন্তু সাইকোটিক বটে, কিন্তু এত প্রমিনেন্ট সেন্টার, বিশেষ করে কেন যে এক্ষুনি পড়া হচ্ছিল, কেন যে আরো আমরা পরে পড়বো, পরে আরো যে রয়েছে, এই মেডোরিনাম কিন্তু একটা অতি অদ্ভুত মানে সাইকোটিক মায়াজমের মেডিসিন। এবং মেডোরিনামের যদি মেন্টাল সিমটম মুখস্থ করে রাখতে পারেন জুনিয়র ডাক্তাররা, তাহলে জেনে রাখবেন আপনারা কিন্তু সাইকোটিক মেডিসিনের অনেক, সাইকোটিক মায়াজমের অনেক কিছু শিখে গেলেন, খুব সুন্দরভাবে সাইকোটিক মায়াজমটা বুঝতে পারবেন। যেটা কেন্টের থুজাতে তো কেন্ট খুব কমই আলোচনা করেছেন, মেডোরিনামও খুবই কম। হ্যাঁ, কিন্তু নেকটাম স্যার কিন্তু অনেকটাই বলেছেন এবং সাইকোটিক মেডিসিনের ভেতরে। তাই সকলকে জুনিয়র থেকে একটা কথা বলবো যে আপনারা অতি অবশ্যই কিন্তু নেকটাম স্যারটা খুব গুরুত্ব সহকারে পড়বেন, বিশেষ করে মেন্টাল পার্ট। তাই নয়, অন্যান্য জায়গায় যে মডালিটিস গুলো নেকটাম সালফেট রয়েছে, হ্যাঁ, সেই মডালিটিস গুলো কিন্তু একটা অদ্ভুত সাইকোটিক মায়াজমের বিশেষত্ব। এবং তাই আমি একটা কথা বলি, হ্যাঁ, আমার বন্ধুরা তো জানেই, অমর, পার্থ, আমরা তো শুধু বন্ধু নয়, আমরা ক্লাসমেট, আমরা একসাথে একই কলেজে পড়েছি, একসাথে বড় হয়েছি, একসাথে কেসি দাসের কাছে গেছি, তখন কাঞ্জিলালের কাছে গেছি। হ্যাঁ, এবং সেই জন্য আমরা একইভাবে পরস্পরকে জানি তো, এবং
এই যে অন্যান্য যে মডালিটিস গুলো নেট্রাম সার্পের পাওয়া যায় সেগুলো কিন্তু টোটালি সাইকোটিক। তবে এই যে ডালনেস নিয়ে যে কথাটা আলোচনা হচ্ছিল, যে হ্যাঁ অতি অবশ্যই ডালনেস আমাদের মানে এই সাইকোটিক এই সিফিলিটিক মেডিসিনের অবশ্যই যে ডাল সালকি, হ্যাঁ এইসবগুলো সিফিলিসের হলেও সাইকোটিকেরও কিন্তু ডালনেস ব্যাপারটা আমরা পাই। এবং সাইকোসিসের ভিতরে ডালনেসটা বেশিরভাগই আসে এটা কিন্তু মানে তার অমনোযোগিতার জন্য। সে মনোযোগ দিতে পারে না, সে মনোযোগ দিতে পারে না বলেই সে খেই হারিয়ে ফেলে। হয়তো একটা একটা জিনিস পড়তে সে পড়তে পড়তে সে অন্য জগতে চলে গেল, একটা সিমটম বলছে সে বলতে বলতে অন্য জগতে চলে গেল। সেই জন্য সে কি হচ্ছিল না হচ্ছিল সেই জায়গাটা সে বুঝতে পারে না বা রিয়েলাইজ করতে পারে না। যার জন্য কিন্তু সাইকোটিক মেডিসিনের ভেতরেও একটা সাইকোসিসের ভেতরে কিন্তু একটা ডালনেস ব্যাপারটা থেকে যায়। সেই জন্যই কিন্তু কিন সাহেব মানে মেডোনিয়ামের ক্ষেত্রেও ডালনেস সিমটমটা অ্যাড করেছেন। হ্যাঁ, আমি এইটুকু বলেই শেষ করলাম। আচ্ছা, দীপেন দীপেন কালকে আমাদের লাইভ ক্লাস আমাদের আশরাফুল স্যার, সেটা একটু দেখে ঘোষণা করে দাও আমাদের ওই ইয়ের হ্যাঁ মধ্যে বক্সে, সাগর ওটা দিয়েছে, এটা খুব সুখবর, হ্যাঁ অনেকদিন পরে একটা আশরাফুল স্যারের। হ্যাঁ, এটা স্যারই লিখে পাঠাইছে স্যার। হুম, ওটা, আচ্ছা হ্যাঁ ওটা পড়ে শুনি। ঘোষণাটা সকলে পোস্টটা করে দিবেন যার যার ফোনে। আচ্ছা হ্যাঁ, আগে আমি করো, আমরা শেয়ার। ঘোষণাটা আমি করেছি। আচ্ছা কালকে 29শে নভেম্বর সোমবার আমাদের শ্রদ্ধেয় ডক্টর আশরাফুল হক স্যারের ফেসবুক লাইভ পেজে, আমাদের যে হোমিও দর্পণ পেজ আছে সেই পেজে লাইভ লাইভ আসবেন স্যার। অ্যাব্রোটেনাম ওষুধটি নিয়ে আলোচনা করবেন, সকালে উপস্থিত থাকবেন, আমন্ত্রণ রইল সকলের প্রতি। স্যার আচ্ছা, শোনা গেল আমার কথা? হ্যাঁ, এই যে এটা আমার ঢুকবো কোথা দিয়ে? এই যে নিচে যেটা, এই যে এইচটিপিপি কি সব আছে যেন, এইটা টিপে এইটা তো উড়ে যাবে একটু পরে। জি স্যার, ওটাই আমাদের দর্পণ গ্রুপ। আর ওটা তাহলে তুমি একটা দিতে পারবে না, লিংক ফেসবুকে অ্যাড করতে পারবে না? ফেসবুকে অ্যাড করে দাও, অ্যাড করে আমরা ওখান থেকে শেয়ার করে নিতে পারবো। ওটা 12টা বাজলে এডিট করে দেবো স্যার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন কন্টিনিউ করুন দীপেন স্যার। হ্যাঁ স্যার, আরো আমি অনেক ডক্টর স্যার পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে অনুরোধ না, আমি এখনই করছি। কিছু বলবো না, আমি শুধু ওই তপনকে বলবো যে অমরের যে চিকিৎসাটা করলো ব্রায়োনিয়ার, ওর একটা সিমটমস দেখান, তা আমরা কি একটা সিমটমস থেকে প্রেসক্রিপশন করবো? ওটা ডিটেল করতে বলছি। না, ওটা নড়াচড়া করতে পারছিলাম না, নড়াচড়া করলে মাথা সে তো নড়াচড়া করতে পারছিল না, বনবন করে ঘুরছিল মাথা। শুধু নড়াচড়া এইটুকু? করে ওকে ওকে উঠে বসতে বলেছি, বসে বলতে বলেছে, তাও বলতে পারছে না, পড়ে গেছে, শুয়ে পড়েছে। শুধু এইটা মানে দেখি? স্লাইড নড়াচড়া কষ্ট হচ্ছিল। হ্যাঁ, কথা তো বলছি বলছি স্লাইড। শুধু এইটুকু দেখেই? আমি বলছি কি শুধু এইটা দেখেই না আর এই যে কথা বললেও তার যত কষ্ট হচ্ছে, কথাটা পাচ্ছে না, আর এর বাইরে অন্য কিচ্ছু পাওয়া যায়নি। হ্যাঁ, কথা তাহলে বলতে এই পারছে মোডাস না, অপারেন্ডি, মাথাটাও তুলতে পারছে না। হ্যাঁ, তাহলে এখানে মোডাস অপারেন্ডি কোথায় গেল? আমি তো সেটাই হ্যাঁ? ভাবতে পারছি। হ্যাঁ, তাহলে এই সিমটমসের, এই যে অমর বললো মোডাস অপারেন্ডি, আমরা সিমটমসটাকে তো চিনবো কিভাবে? সিমটমসটা কিভাবে হলো না হলো, এই যে ব্রায়োনিয়ার সাথে আর্সেনিকের যে তুলনামূলক আলোচনাটা, কজেশন পাওয়া যায়নি এখানটায়। এখানটায় কোনো কজেশনই কিছু পাওয়া যায়নি, কোনো কজেশন কিছু ছিল না এখানটায়। হ্যাঁ, যেখানে কজেশন কিছু নেই সেক্ষেত্রে মডালিটিস এর উপরে বেস করেই মডালিটিস, হ্যাঁ, এবং সিমটম উপরে বেস করেই ওষুধ দিতে হবে। হ্যাঁ, অমরের অমরের ওই অ্যাকুট এক্সারবেশন হোক বা অ্যাকুট ডিজিজ হোক, যাই হোক, তা সেটার কোনো কজেশন ছিল না। না কোনো কথা না, কয়শন বুঝতে পারা যায়নি, আমি ধরতে পারিনি কিছু। কিচ্ছু বল, আমি কিচ্ছু পাইনি। আমাকে জিজ্ঞেস করেছিলাম, ও বলতে পারছে না কথা, বলে মুখ খুলে কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমি এই যে modalities, হ্যাঁ, আমি জানিস, আমি ওই বাস স্ট্যান্ড থেকে যে আমি কিভাবে হেঁটে হেঁটে এসছি আমি নিজেই জানি না। হ্যাঁ, হ্যাঁ, ও বললো যে ওর কি ভেতরেও তো- নেই।
ওর ভেতরে ছিল আমরা না। সাধারণত দেখি যে অ্যাকুট এক্সারভেশন অফ ক্রনিক ডিজিজ হোক বা অ্যাকুট ডিজিজ হোক, ইউজুয়ালি তার একটা এক্সাইটিং কজ থাকে। তা সেইখানেতে আমরা কিছুই পেলাম না, এইটাই তো সব থেকে অবাক বিষয়। মানে হ্যাঁ তো আমি নিজে আমি জানিস তো আচ্ছা, আমি কোনো এছাড়া হ্যাঁ বুঝলাম, এটা নয় মডালিটিস হলো। ব্রায়োনিয়ার যেটা, ওই যে জার্নি যেটা বলা হয়, ব্রায়োনিয়া ওষুধটা একটা অ্যাকোনাইট বেলেডোনার মতো সাডেন অনসেট তো হয় না, সেটা একটা ধীর গতি দিয়ে তো শুরু হয়, আর সবকিছু তার ড্রাইনেস থাকে। তাছাড়া তার আর ওই ধাস টাস এইসব দেখে তো আমরা আর একটু ক্লিয়ার করবো, আমরা টার্মসগুলো তো পেলাম না। ওটা আচ্ছা, আমাদের মডালিটি acute কিন্তু মেইনলি এটা তো অ্যাকিউট অবস্থাতে যে- অ্যাকিউট অবস্থাতে ফার্স্ট হচ্ছে একটা ফিজিক্যাল জেনারেল। অ্যাকিউট অবস্থাতে ফিজিক্যাল জেনারেলের থেকে তার মডালিটিস এর গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, অ্যাকিউট ঠিক আছে, অবস্থাতে হ্যাঁ আমরা এবং আমরা আমরা এগুলো কোয়ারিজ করি নাই কি করেছি, পেয়েছি হ্যাঁ নাকি পাইনি, সব সেইটা কিচ্ছু করে পাওয়া যায়নি, কিচ্ছু পাওয়া যায়নি। নিয়ে এসে- হ্যাঁ, কিচ্ছু পাওয়া যায়নি, কিন্তু এতটা কষ্ট তার সেই অবস্থাতে ট্রাঙ্ক, মডালিটিস এর উপরে বেস করে ওষুধ দিতে হয়। সেটা ঠিক হয়েছে, এটা সাকসেসফুল কেস সব নাই, কিন্তু আমরা এই কেস থেকে আমরা বুঝবো কিভাবে? আমরা তো জুনিয়র, আমাদের তো শিখতে হবে। তাহলে তুই আমরা জুনিয়র, আহ, তুই না না জুনিয়র নয়। শিখছি junior। হ্যাঁ, তুই জুনিয়র। হ্যাঁ, আর বয়স হলে কি হবে, আমি জুনিয়রই আছি। না আমি আর এখন অনেক কিছু শেখার বাকি। একদম আচ্ছা, মানে পার্থবাবু, একটা একটা কথা বলছি স্যার, বলবো? বলুন পার্থবাবু, বলুন, হ্যাঁ বলুন। হ্যাঁ, স্যার তো এই জায়গাটা বলে দিয়েছেন। একটা জায়গা আমি একটু জানতে চাইছি, ডালনেস অফ মাইন্ড অ্যান্ড এক্সাইটেবিলিটি। এই জায়গাটা আলোচনা হলো সিফিলিস বলে ডালনেস মাইন্ড, কিন্তু আবার পাশে এক্সাইটেবিলিটিটা দিয়েছে। আমি কেন রেপার্টরি দেখলাম এক্সাইটেবল রুব্রিক্সে কোথাও আমি নেট্রামসাল পেলাম না। আবার এই ব্যাপারটা আমার মাথা ঘামাচ্ছে যে এটা কি তাহলে তো সোরাসিফিলিস কম্বিনেশন না কিভাবে ধরবো? না, ওই তো এক্সাইটেবলটা কাজ, শরীর ফেনোমেনা মরলে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু কেন এক্সাইট তো রেপার্টরিতে ধরেনি তো। 40 পৃষ্ঠায় মাইন্ডে এক্সাইটমেন্ট যেটা আছে না ওখানে না নেই। এগুলো তো ঠিক ঠিক ওইটুকু ওপরে হবে না, এইটাকে আর একটু বিশ্লেষণ করা দরকার হবে আমাদের রুগীর কাছ থেকে। সেইখানেতে সেটা আমরা সরি করব না, এটা সাইকোসিসও হতে পারে, কোন প্রেক্ষিতে সেইটা আমাদের তো বুঝতে হবে। এখন আচ্ছা তারপরে এই যে রেগে গেল বা তার একটা এক্সাইটমেন্ট হলো, তার ফোকাসটা সে কিভাবে করছে, সে কি ভাবছে বিষয়টা নিয়ে, এই সবগুলো যখন আমরা আর একটু বিশ্লেষণ করব ওই সিম্পটমসটাকে নিয়ে কোয়ারিজ করব, তখন সেইটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে। এই যে ন্যাট্রামসারে তখন অমর যেটা বললো যে কেন রেপার্টরিতে নেই অথচ মেটামেডিকাতে রয়েছে, ফ্যাক্ট এটাই। সেটা ওখানে ইনক্লুড হয়নি, তাহলে তো ম্যাথমেটিকাতে রয়েছে, এটাকে আমরা অস্বীকার করবো, তাহলে আমরা ম্যাথমেটিকা থেকে আমরা রেপার্টরিতে পুট করে দেবো। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, রেপার্টরির যে ব্যাপারটা, অ্যাকচুয়ালি রেপার্টরি কিন্তু স্বয়ংসম্পূর্ণ নয়। হ্যাঁ, আর রেপার্টরি কিন্তু সবসময় একটা বলা যায় যেটা কিন্তু একটা ইনকমপ্লিট ম্যাটার। হ্যাঁ, যার জন্যে আহ, যখন আমরা নূতন করে কোনো সিমটম পাই না কেন, বহু সিমটম দেখা যায় যেটা মেটেরিয়াতেও নেই, রেপার্টরিতেও নেই, অথচ আমরা ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে রুগী সুস্থ হয়ে গেল, সেই সিমটমটা তার চলেই গেল, কষ্টটা চলেই গেল। সেটা কিন্তু আমাদেরকে রেপার্টরিতে অ্যাড করে নিতে হয়। এই জন্য কিন্তু রেপার্টরি বইয়ের পরের দিকে কেটে ওখানে কিছু জায়গা রাখা থাকে, জায়গা রাখা আছে, বহু রেপার্টরিতে জায়গা রাখা আছে। সেটা কেন না, সেটা অ্যাড করবার জন্য। আর এই অ্যাডের ব্যাপারটা অমরের থেকে ভালো বোধহয় কেউ করেনি। অমরের রেপার্টরি দেখলে বোঝা যাবে যে কি আন্দাজে রেপার্টরির জন্য পরিশ্রম করেছে, সব রেপার্টরি কেন্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, এই জায়গাগুলো করতে হবে। হ্যাঁ, শুধু অমর আমার কেন্টের খুব এটা তো কাছের বন্ধু, বনি অমর আমার খুব হোসেন কাছের এইটাকে, বন্ধু। বনি হোসেন এই জায়গাতে একটা 4 নম্বর করলেন এই ক্লিনিক্যাল সিমটম। এইটা তো ঠিকই, এইভাবে এন্ডিস্ট হয়,
আর এখন তো ফিলোসফিটা খুব ভালো বলছে, ম্যাথমেটিক্যাল খুব ভালো বলছে। আমরা এক সময় তো মানে রেপার্টারি তো মাস্টার ছিল, রেপার্টারি দেখেই সবকিছু করে ফেলতো। আমি সব শিখে গেছি, আমি সব শিখে গেছি, রেপার্টরি এত শিখেছি তো আমি সব শিখে গেছি। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু না, অমরের একটা প্রচন্ড আগ্রহ ছিল সে সময়, রেপার্টারির উপরে একটা বিশাল দখল অর্জন করেছিল অমর, এটাকে একদম অস্বীকার করা যাবে না। কিন্তু রেপার্টরি কিন্তু সুপ্রিম অথরিটি নয়, সুপ্রিম অথরিটি হচ্ছে মেটেরিয়া মেডিকা। আর এখন তো মেটেরিয়া মেডিকাও লাগে না, এখন তো অর্গানন আর ফিলোসফি দিয়ে মেডিসিন সিলেকশন হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এই জায়গাটায় আসাটা অত সোজা নয়। এই জায়গাটা আসতে গেলে হ্যাঁ, আর হ্যাঁ, রেপার্টারি তো আমি তো রেপার্টারি একটা লিখতেই গেছিলাম, আমি তো রেপার্টারি একটা পাবলিশ করবো ভেবেছিলাম, আমার যা তৈরি আছে মেটেরিয়ালস। হুম, কিন্তু তপন কাঞ্জিলাল আমাদের স্যার এমন ভুল কয়েকটা ধরে দিলেন, ওই ফালতু ছাপিয়ে ওখানে তোর ওই পয়সাটা নষ্ট করবি কেন, ওটা কাজে হুম, রেখে দে, চিকিৎসায় কাজে দেবে না। হুম, হুম, এমন কিছু এমন পয়েন্টে ভুলটা ধরেছেন, তখন দেখলাম না, এতে করে লাভ নেই কিছু। তা উনি ওটা আমাকে ডিসকারেজ করার জন্য করেনি, তুই পরিশ্রমটা করেছিস ঠিক আছে, শুধু ওই রেপার্টারি নয়, কয়েকটা রেপার্টারি নয়, তার সঙ্গে তো প্রায় গোটা 20-22 মেটেরিয়ামেডিকাও তো ছিল। মেটেরিয়ামেডিকাও তো আমি ওখানে সব জয়েন করেছি। আমি যে ভুলটা করেছিলাম, মেটেরিয়ামেডিকা যে জয়েনটা করেছি ধর, সেই মেটেরিয়ামেডিকা কোন মেটেরিয়ামেডিকা থেকে জয়েন করেছি সেই নামটা আমি ওখানে লিখে, এটা একটা মারাত্মক ভুল। আমাকে সোর্স না দিতে হুম, পারলে আমার পাবলিশ করে তো লাভ নেই। হ্যাঁ, হুম, ওইটা একটা হুম। মারাত্মক ভুল, যেটা কাঁচা হাতের কাজ হয়ে গেছে আমার। হ্যাঁ, তা আমি এভিডেন্সটা ভীষণ দরকার। আমি কোথা থেকে নিলাম এটা? কোথা কে থেকে দিল নিলাম? আমাকে কি? এবার হ্যাঁ, ধর এভিডেন্স এবার দরকার। এবার নতুন করে আমি কি করে বল দেখিনি, 21টা মেটেরিয়া থেকে কোথা থেকে কাকে ঢুকিয়েছি, এ কি বার করা হুম, সম্ভব? না, বছর পাঁচেক আমি খেটেছি, মানে গাধার মতন খেটেছি, গাধার মতন কাজও করেছি, হ্যাঁ, দুটোই করে গাধার মতো দু- প্র্যাকটিস করেছিস। হ্যাঁ, হ্যাঁ, আমরা দুটোই। সবাই গাধা গাধা ছিলাম, কারণ আমরা সবাই ওই মানে মেকানিক্যাল প্র্যাকটিশনার ছিলাম একটা সময়। হ্যাঁ, সিমটম দেখেই ওষুধ ওষুধ দিয়ে দিতাম মেডোপাটেমিয়া, কিন্তু প্রসিডিউরটা তো সম্পূর্ণ ভুল। হ্যাঁ, একদমই ভুল। এবং এখনো সত্যি কথা বলতে বহু ছেলে মেয়ে নিজেদের সর্বনাশ করে ফেলছে শুধুমাত্র নিজেদেরকে রেপার্টরির মধ্যে ডুবিয়ে রেখে। হ্যাঁ, তারা ফিলোসফি বুঝতে পারছে না, তারা অ্যাকচুয়ালি ফিলোসফি, মেটেরিয়া মেডিকা ইত্যাদি গুলো তারা ভুলেই যেতে বসেছে। কয়েকদিন আগে এক ডাক্তার আমাকে ফোন করে বলছে কি, স্যার আমাদের সাথে একজন চাকরি করছে, হ্যাঁ, সে বলছে, সে কিন্তু সরকারি সরকারি ডাক্তার, সরকারি হেলথ সেন্টারের ডাক্তার। সে বলছে স্যার, মানে স্যার ও বলছে ওর কাছ থেকে যদি মেটেরিয়া রেপার্টরিটাকে সরিয়ে নেওয়া যায়, ও কিন্তু কোনো পেশেন্টকে একটা ওষুধ দিতে পারবে না। এইরকম অবস্থা তৈরি হয়ে গেছে রেপার্টরি ঘেটে ঘেটে। হ্যাঁ, হোয়ারাস তপন কাঞ্জিলাল একদিন, আমি এই প্রশ্ন হচ্ছিল, তারপরে স্যারকে বললাম যে মানে মেডিসিন সিলেকশন, বলছে ওরে পাগল, এখন আর মেটেরিয়া মেডিকাও কাজে লাগায় না রে, এখন ওই মানে ফিলোসফি আর কনিক মায়াজম আর কনিক ডিজিজের উপরে প্রেসক্রিপশন হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারলাম যে কথাটা স্যার তখন কত গুরুত্বপূর্ণ বলেছিলাম, এবং এখন আমাদের ওইভাবেই প্রেসক্রিপশন হয়ে যায়। ওই জায়গাটা আসার তো সোজা নয়, রেপার্টারি থেকে স্যার ইয়ে আসে। একটু অনুমতি অমরনাথ দিলে স্যার, বলতাম আমি মানিক স্যারের উদ্দেশ্যে যে হ্যাঁ, মানিক অমরনাথ স্যার যে স্যার, আমি স্কাইপ বলছিলাম। স্যার, হ্যাঁ, রিপন স্যার একটা কথা বলছেন, রিপন স্যারের কথাটা শুনে আমি বলছি। মানিক স্যার আসলে এক্সাইটমেন্টে নেট্রান সালফ নাই, এইটা কিন্তু ঠিক না স্যার। নেট্রান সালফের যে সকালের দিকে যে এক্সাইটমেন্টটা, এটা কিন্তু নেট্রান সালফ ক্যারি করে কিন্তু স্যার, আমরা এটা ল্যাবরেটরির মধ্যে কিন্তু দেখেছি স্যার। এটা হ্যাঁ, এবং আমি না নেই, আমি তো বই খুলে বসে আছি, 40 পৃষ্ঠা। আমার মনে হয় স্যার আপনি একটু সার্ভে করেন, আরেকবার সার্ভে করেন। আমার যতদূর জানা পড়ে যে আমি মর্নিং এ আমি কিন্তু স্যার দেখেছি, আছে আমি তো নেট্রান সালফ। বই বই নিয়েই বসে আছি, 40 পৃষ্ঠা আপনি রেপার্টরি আবার মাইন্ড। 40 নাম্বার স্যার, আপনি আবার 40 নাম্বার পেজে যান, মর্নিং এ নেট্রান সালফ থার্ড গ্রেডে আছে কিন্তু স্যার, নেই একটু নেই, দেখেন, রিভিউ করেন। না আমি আমি তারপরেই বললাম মর্নিং আছে আছে স্যার, তো। আপনি একটু দেখে নেন। না না, রিপন স্যার হ্যাঁ, ঠিকই বলছেন, নেট্রাম এটা সব মর্নিং এ আছে, থার্ড মর্নিং গ্রেডে আছে, থার্ড আছে গ্রেডে। আছে আছে স্যার আমি কিন্তু হ্যাঁ, বলছি থার্ড থার্ড গ্রেডে। গ্রেডে, আমি বলি নাই যে সে ফার্স্ট। আর মেডিসিনের ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড গুলো ইস্যু না, ইস্যু হচ্ছে যে মেডিসিনটা আসলে ওই প্রবলেমটাকে কভার করে কিনা, এটাই হচ্ছে আমরা যেটা ভাবি স্যার। একটু ভেবে দেখবেন। না, আমি এখানে ডিফার করছি আপনাকে। হ্যাঁ, আমি এখানে ডিফার করছি যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড আর থার্ড গ্রেডে ডিফার করে কিনা।
অ্যাকচুয়ালি হ্যাঁ মানে না রেপার্টরি স্যার, একটা জিনিস হ্যাঁ হচ্ছে কি কি কোনো একটা মেডিসিন, স্যার আমি বলি মেডিসিনের ড্রাগ পিকচারটা যদি আমরা পেয়ে যাই, সেই ক্ষেত্রে যদি দেখি থার্ড গ্রেডেও মেডিসিনটা আছে যে কোনো একটা এক্সাইটিং কজে, তখন কিন্তু স্যার আমরা ওই মেডিসিনটাকে সিলেকশনে নেই কিন্তু স্যার। এখানে কিন্তু না, বিষয় হচ্ছে একটা সিমটমের প্রতি তো একটা মেডিসিন হয় না ইভ্যালুয়েশনে না 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 স্যার, করতে গিয়ে আমি তার সেই কথাই বললাম যে ড্রাগ পিকচারটা নেটটাল সার্ফেস ধরেন মাথার মধ্যে বাড়ি খেলো, তার যে এক্সাইটমেন্ট দেখা দিল, সেই উত্তেজনাকর একটা অবস্থা কিংবা তার যে চেঞ্জেসটা আছে স্যার, যে কথাটা আপনি কিছুক্ষণ আগেই বললেন যে নেটটাল সালফ দেওয়ার পরে রোগীটার মধ্যে আমি কোনো মানসিক পরিবর্তন দেখতে পাই, কোনো হ্যাঁ চেঞ্জেস হুম যে আপনি বললেন স্যার, সেই জায়গা হুম থেকেই বললাম এই কথাটা, যার কারণে আপনি পরে আর্নিকা মানে হায়ার পোটেন্সি দিয়ে তাকে বেশ ভালোভাবে রিকভার করে আনলেন। সেই জায়গাটা হুম থেকেই বললাম যে নেটটাম স্যার যদি তার লক্ষণ পুরোপুরি যদি তার ড্রাগ পিকচার শো করে ফেলে, এখন একটা লক্ষণ দেখা গেল পাওয়া গেল না, হ্যাঁ, কিন্তু সেই জায়গায় সে থার্ড গ্রেডে আছে, তো সেই থার্ড গ্রেডে কিন্তু তার ফার্স্ট গ্রেডের আচরণ করে স্যার ওই জায়গায়। না সেটা আমি ঠিকই আছে, কিন্তু না যে কথাটা বললেন না যে সব মানে গ্রেডেশনে কোনো ডিফারেন্স না, ওটা অবশ্যই করে। ফার্স্ট গ্রেড মেডিসিন কোনগুলো, সেকেন্ড মেডিসিন গ্রেডের মেডিসিন কোনগুলো এবং থার্ড গ্রেড মেডিসিন কোনগুলো, এটা জানতে আমরা ওটা আমরা তো স্যার অবশ্যই প্রায়োরিটি দিচ্ছি স্যার, প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু হ্যাঁ যখন একটা লক্ষণের ক্ষেত্রে আমি দেখছি যে এই লক্ষণটা তার মানে খুব ভাইটাল একটা ইস্যু, একটা ভাইটাল একটা হুম, ইস্যু, তখন দেখা গেল যে আমি তাকে পাচ্ছি না, তখন কিন্তু দেখা গেল যে আমরা একটু মনক্ষুণ্ণ হই বটে, কিন্তু তারপরে যদি দেখা যায় যে সে থার্ড গ্রেডেও ছোঁয়া দিয়ে আছে, তখন কিন্তু আমরা একটা নিশ্চিত অবস্থায় যেতে হুম। পারি কিন্তু স্যার। আমি আমি সেই একটা কথাটাই কথা বলছি। বললাম, আমি একটা কথা বললাম না, মেটেরিয়া মেডিক হচ্ছে সুপ্রিম অথরিটি, রেপার্টরি সুপ্রিম অথরিটি নয়। রেপার্টরিতে থাক কি না থাক, হ্যাঁ সেটা সবসময় মানে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে মানে মেটেরিয়াতে আছে কিনা, এটা স্যার অবশ্যই মেটেরিয়া আমি সেই কথাটাই বললাম, ড্রাগ পিকচার হ্যাঁ যদি হ্যাঁ হ্যাঁ আমাকে তার অবশ্যই এসেন্সটা মানে মানে মেডিসিনাল এসেন্সটা আমাকে যখন দিয়েই দিচ্ছে, তার নির্যাসটা যখন হুম, আমাকে শো করতেছে হ্যাঁ যে এটা এই রোগীটার মেডিসিনটা এটা, তখন কিন্তু স্যার হুম, মানে অলমোস্ট দেখবেন যে রেপার্টরির ম্যাক্সিমাম জায়গাগুলোই কিন্তু সে কভার করে যায়, যে আচ্ছা একেবারে শুনুন হ্যাঁ 100 যে রেপার্টরি থেকে আচ্ছা, আপনি আমরা রিকভার আমটা করবেন যে তা কিন্তু খাবো, না। আমরা যে আমটা খাবো, আমটার কি খোসা আঁটি সব খাবো? আমের শাঁসটা খাবো? হুম এইটা তো বুঝতে হবে, সাতটা এই জায়গাটায় র্যাঙ্কটাকে বুঝতে হবে, র্যাঙ্ক স্যার এইটা যে র্যাঙ্কটা থাকে। বুঝলেই হবে হ্যাঁ, হ্যাঁ এই যে স্যার আমি বলি কাজী স্যার সাহেব শোনেন। বাগান, কাজী সাহেবের বাগানে আম যখন পাকবে, আম খেতে গিয়ে কি আঁটি খোসা সব খেলে হবে কি কাজী সাহেব? জি আমের জি তো আমি শাঁসটা আমি একটা খেতে হবে। স্যার আমি একটা হ্যাঁ গল্প বলি স্যার, শোনেন স্যার, একটা গল্প বলি স্যার। এক হ্যাঁ রাজা ছিল বলুন স্যার, সে বলছিল যে বলুন। আমি তো আমটা চিনলাম না, তো আমটা কিরকম দেখতে, কইতে এরকম এরকম বলছে, না এটা তো হলো না, তাহলে ঠিক আছে তুমি আমাকে একটু স্বাদটা দেখাও তো। তখন সে ওই ইয়া নিয়ে তার আমসত্ত্ব নিয়ে তার দাড়িতে মাখালো, যে বললো কথাটা, তারপরে রাজা সাহেব আমার দাড়িটা একটু ঘ্রাণ একটু চেটে চুটে দেখেন। তখন সে চেটে চুটে দেখলে তো স্বাদটা আছে এবং আশের আশ লাগে, এইটাই হলো আমের আসল স্বাদ, মানে থিম। আমরা যেটা বলছি কি স্যারা যেটা বলছে এতক্ষণ, যে অর্গানন এবং ফিলসফির উপর দিয়ে যদি আমরা একটা মেডিসিনের থিমের দিকে আগায় যেতে পারি, থিম কি বলছে একটা এক চোখ বন্ধ করে আমাকে বলে দিবে যে অর্গানন এবং ফিলসফিক্যাল যে ব্যাকগ্রাউন্ডের উপরে থিমের উপরে দিয়ে এই লোকটা চলে যাচ্ছে, তার মেডিসিনটা চলে যাচ্ছে, এইটাকে ক্যাচ করতে পারলে আমাদের সর্বোচ্চ কাজে এসে যাবে। কিন্তু আমাদের যে প্রধানত যে আমাদের টিচাররা যে ছিলেন বা অন্যরা ছিলেন, আসলে রেপার্টরির থেকে যে ছাত্ররা নির্ভরশীল হয়ে পড়ছে, এটা যে বলে বের করে নিয়ে আসা, এটাই আমাদের এই দর্পণ গ্রুপে বা অন্যান্য সময় হচ্ছে, কিন্তু আসলে বেসিক্যালি এটা স্কুল আপনি সরি এটা আমাদের কলেজগুলোতে এটা এরভাবে হচ্ছে না, যে এই থিমটাকে নিয়ে আসা, সামনের দিকে নিয়ে আসা, এটা হচ্ছে না স্যার। এবং আমি অমরেশ স্যারকে বলবো এই যে অর্গানন এবং ফিলসফির উপর দিয়ে একটা মেডিসিনের থিমকে কিভাবে ক্যাচ করা যায়, এইটা যেন সবাইকে এটা বলার জন্য। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এটা এত, এই যে অমর একটু আগে বললো, এত মানে টাফ জায়গা, মানে মোটামুটি ভাবে অন্যান্য বিষয়ের উপরে মানে যথেষ্ট পড়াশোনা থাকবার পরে, যেমন মেটেরিয়াল নলেজ থাকতে হবে, অর্গানন, ক্রনিক ডিজিজ, মানে মানে লেসার রাইটিং, এই জায়গাগুলো পড়বার পরে লেসার রাইটিং এ যেমন এমন কিছু কিছু জায়গা আছে
যেটা না জানলে প্র্যাকটিস করা খুব টাফ হয়ে যায়। এইসবগুলো বুঝবার পরে তখন অটোমেটিক্যালি ওই যে অমর একটা কথা বারবার বলছিল যে সেলফ টট নিজেরই ভেতর থেকেই ব্যাপারটা বেরিয়ে আসবে যে হ্যাঁ এই পদ্ধতিতে আমাকে এগোতে হবে, এইভাবেই এগোতে হবে, এবং অটোমেটিক্যালি আস্তে আস্তে হয়ে যাবে। কাজী তবে সেই সাহেব, কেন্দ্রটা কাজী সাহেব, আমাদের এই বলেন। এই সাতকানার হাতি দেখা, সাতকানার হাতি দেখা। হ্যাঁ এখন এখন সাতকানা হাতি দেখলে 7 রকম ভাবে দেখবে। আমরা তো সব কানা, আমাদের এই হ্যাঁ। চোখটা ফুটতে হবে ফার্স্ট, তবে হ্যাঁ। আমরা হাতিটাকে দেখতে পাবো। আর চোখটা না হলে ফুটবে তো কানে ঠিক। হাত দিয়ে একরকম আর লেজে হাত দিয়ে চোখটা- একরকম। এই চোখটা খুলবে এই- কিভাবে? হ্যাঁ। চোখটা খুলতে তুমি হ্যাঁ। পড়ো, সেটাকে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে তাহলে পড়ে এই- অ্যাপ্লাই করে তারপরে আস্তে আস্তে পুরো জায়গাটা নিজেদের মানে হাতি হৃদয়ঙ্গম পিঠে চাপলে হবে কাজী সাহেব? না ঠাকুর তো না হাতি হাতি করে দিয়েছে আর আপনি হাতি চেপে শুধু ঘুরে বেড়াচ্ছেন, তা করলে না, হবে না। আমি আমি এই জিনিসটা স্যার যে অর্গান এবং ফিলসফির উপরে যে থিমকে করা, এটা আমি আরো 10 বছর আগে থেকে বুঝতে পারতেছি স্যার, কিন্তু এটা মানুষকে বলতে গেলে হাসাহাসি করতো তখন, এবং তখন ওরা স্টুডেন্টরা নিতে পারবে না, স্টুডেন্টরা নিতে পারবে না। আমরা যখন ক্লাস করতাম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তখন ওই হোমিওপ্যাথি ডোজ নিয়ে হাসাহাসি করতাম, আমাদের হ্যাঁ। বিশ্বাস হতো না। তা এই স্টুডেন্টরা এই এখন আমাদের এই গ্রুপের মধ্যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, তারা যতক্ষণ না পর্যন্ত পেশেন্ট ডিলিং করছে, যতক্ষণ না পর্যন্ত নিজেরা অ্যাকশন করছে, ততক্ষণ এই যে বেড সাইড যে শিক্ষা, যেটা কেন তার ইন্ট্রোডাকশনে বলছেন লেকচারস অন হ্যাঁ। হোমিওপ্যাথিক মেটেরিয়া যে মেটেরিয়া মেডিকা মুখস্থ করে হবে না। তাহলে এই আমাদের এই রিপন স্যারের সাথে তপনের যে কনভারসেশনটা হচ্ছে, তা এইটা হচ্ছে গ্রেডেশনটা আমাদের রেপার্টারিতে আসলো কিভাবে, সেই তো প্রুভিং এর উপরে কত পার্সেন্টেজের কত কি এইরকম ভাবে। কিন্তু এখানেতে আমরা র্যাঙ্কের কথাটা একেবারে বেমালুম ভুলে গেলাম। এখন ওই সালফারের জ্বালাটা কি রকম, এইটা জেএন কাঞ্জিলাল খুব ভালো বুঝিয়েছেন। তা আমাদের ট্রু সিমিলিমাম করতে গেলে কি করতে হয়, আর আর্টিস্টিক প্রেসক্রিপশনে এমন অনেক ওই জেনারেল সিমটমস পার্টিকুলার সিমটমস পুড়িয়ে মেরে দিই। আমরা যদি স্ট্রং বা আনকমন পিকুলিয়ার সিমটমস পেয়ে যাই, তাহলে কে আর ওই সিমটমস নিয়ে করে, ওগুলো ইনফ্যাক্ট আমি অত গুরুত্বও দিই না, তাতে আমার খুব একটা অসুবিধা হয় বলে তো দেখি না। তা যাই হোক, না, বিজ্ঞজনেরা আরো মতামত দেবেন। আচ্ছা ধন্যবাদ। স্যার, আমি কুনাল স্যারকে অনুরোধ করছি কিছু অ্যাড করার জন্য। কুনাল স্যার শুনতে পাচ্ছেন? স্যারেরা তো অ্যাড করছেন, আর মাঝপথে থামিয়ে দিলেন কেন? পার্থ স্যার বলছিলেন। না না স্যার, আপনি বলুন। না, অ্যাড করার মতো কিছু নেই, মানে এত সুন্দর আলোচনা আজকে বোধহয় সবচেয়ে কম লাইন পড়া হয়েছে, 3-4 লাইন, অথচ প্রত্যেকটা লাইনই এত গভীর অর্থবোধক, বোঝার প্রচুর কিছু আছে। এবং দেখছেন না, মানে 2-3 লাইনের মধ্যেই কত আলোচনা হয়ে যাচ্ছে, এটা তো খুবই জানার। আর এই যে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ যে কেন্ট মেটেরিয়া মেডিকাতে আছে অথচ রেপার্টারিতে নেই, এবং রেপার্টারিতেও এমন জায়গায় আছে সেটা হয়তো চোখে পড়ছে না। যেমন নেকটাম সালফের ব্যাপারটা আজকে যেটা ধরিয়ে দিলেন মানিকা এবং রিপন স্যার, যেটা নিয়ে আলোচনা হলো, যে মেন রুব্রিকে আছে, সাব রুব্রিকে আছে, কিন্তু মেন রুব্রিকে নেই। তো এই ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যারা সবে রেপার্টারি ইউজ করছি, অনেক সময় আমরা এই ব্যাপারগুলো খেয়াল করি না। এবং যেটা অ্যাডিং এর কথা বলা হলো, এইটা অনেকটাই সিনথেসিস রেপার্টারি কভার করেছে। সিনথেসিস রেপার্টারি তো আছে নেকটাম সালফ, মেন রুব্রিকেই দিয়েছে, এবং সেটাকে ওই মেন রুব্রিকের মধ্যেই নেকটাম সালফকে ঢুকিয়ে দিয়েছে। বা অ্যাভারশন টু কোম্পানির কথা যেটা আলোচনা হচ্ছিল, সেটাও সিনথেসিসে দিয়েছে, এই কেন্টের বই থেকে ওখানে তুলে দিয়েছে আর কি, যেটা কেন্ট রেপার্টারিতে নেই। এখানে আমি এখানে একটু অ্যাড করব একটা কথা সিনথেসিস রেপার্টরি সম্পর্কে। মানে সিনথেসিস রেপার্টরি সম্পর্কে কিন্তু সকলে সাবধানে থাকা উচিত। তার কারণ হচ্ছে নাম, হ্যাঁ এক মিনিট বলছি, তুই হ্যাঁ নাম বলবি না। আপনি চিনিস তো কাদের নাম উঠেছে, তারা কি করে? না 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 নাম নাম হচ্ছে না, আমি নাম বলছি না,
ঠিক আছে। সিনথেসিস রেপার্টরিতে এমন এমন লোকের অবজারভেশন গুলো ঢুকে গেছে, তারা হোমিওপ্যাথি কিছু বোঝেই না, তারা হোমিওপ্যাথি করেই না। হ্যাঁ, আমি সিনথেসিস রেপার্টরিতে মানে রেপার্টরিতে নাম উঠে যাওয়া এরকম লোকের পেশেন্টও দেখেছি। এমন সব প্রেসক্রিপশন যেগুলো মানে অত্যন্ত আমাদেরকে খুব মানে খুব খারাপ লাগে, এসবগুলো দেখলে খুব খারাপ লাগে যে এরা কিভাবে মানে হোমিওপ্যাথিটাকে কি বিচ্ছিরি ভাবে ব্যবহার করছে। হ্যাঁ, এই রেপার্টরি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি একটা এরকমই একজনের পেশেন্ট দেখছিলাম, সে 5 বছর ধরে একটি ব্রেস্ট টিউমারকে বেলেডোনা খাইয়ে যাচ্ছে, কারণ ওই রেপার্টরি দেখে 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 রেপার্টরি, আর তার সঙ্গে এখন যেটা যুক্ত হয়েছে মানে ওই আরো অনেক কিছু যুক্ত হয়েছে এখন, যে মানে ওই যে আমাদের কি বলে ওই মানে কম্পিউটারাইজড হোমিওপ্যাথি। হ্যাঁ, এইসব করতে গেলে কিন্তু হোমিওপ্যাথি শেষ হয়ে যাবে, হোমিওপ্যাথি কিন্তু ফুল প্রেসক্রিপশন হবে না। 5 বছর ধরে কম্পিউটারাইজড হোমিওপ্যাথি করে বেলেডোনা খাইয়ে গিয়েছে, পরবর্তীকালে দেখা গেল অ্যাকচুয়ালি কেসটা কার্সিনোসিনের পেশেন্ট। সেই আর সিনথেসিস এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে, এমন এমন লোকের সব অবজারভেশন সিনথেসিস রেপার্টরিতে ঢোকানো হয়েছে যার কোনো মানে বিশ্বাসযোগ্যতাই নেই। সেই জন্য সব থেকে বলবো যে মেডিসিন সব না থাকলেও কেন্ট রেপার্টরি হচ্ছে কমপ্লিট রেপার্টরি, এবং এখানে কেবলমাত্র পলিক্রেস্ট মেডিসিন গুলো স্থান পেয়েছে। কেন্ট কিন্তু সব মেডিসিন দেননি, কেবলমাত্র পলিক্রেস্ট। হ্যাঁ, সেই জন্য কেন্ট রেপার্টরি ফলো করতে গেলে কিন্তু আমাদের ভুলটা অনেক কম হবে। হ্যাঁ, কেন্টটাই তপন হচ্ছে স্যারকে best ধন্যবাদ স্যার, মানে একটা মানে অসাধারণ একটা কথা বলেছেন। সিনথেসিসে এমন কিছু লক্ষণ মানে আছে বা এমন কিছু ওষুধের বিষয় আছে যেসব ওষুধগুলোর প্রুভারের কোনো খবর নেই, পত্রিকার মধ্যে একটা ফিচার পাইছে, ওইটাও তারা ইনক্লুড করে শুধু পত্রিকার নাম জার্নালের নাম লিখে দিছে। এই ধরনের বহু আছে, শুধু একটা দুটো না, অসংখ্য অনেক অসংখ্য আছে। এটা কিন্তু সিনথেসিস ব্যবহারের ক্ষেত্রে এই সাবধানতাটা সকলেরই জানা উচিত বা থাকা উচিত। আর কুনাল স্যারের বদলতে আরেকটা কথা মানে আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যদি অনুমতি দিতেন। সেটা হচ্ছে যে স্যার, এই যে এই নেট্রাম সালফের এক্সাইটমেন্ট যে রুব্রিকটা যেমন মেইন রুব্রিকটায় নাই, অথচ সাব রুব্রিকের মধ্যে আছে। স্যার, এইরকম ক্যান্টের মধ্যে অসংখ্য রুব্রিকে মানে অসংখ্য রকমের এই ধরনের মানে আমরা উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি। যেমন ধরেন যে যেমন অ্যাব্রোটেনামের আমরা যদি হর্সনেসের বয়েজ হর্সনেসের মধ্যে যাই, দেখি যে মূল হর্সনেসের মধ্যে পাবেন না, কিন্তু সাডেন হর্সনেস যেটা আছে, সাডেনের মধ্যে দেখবেন অ্যাব্রোটেনাম আছে। তাইলে স্যার এইগুলো কিন্তু স্যার যে বিশেষ করে ক্যান্টের যে ইয়াটা মানে এই রেপার্টরিটা, এটা কিন্তু অনেক ক্ষেত্রে একেবারে আমার কাছে লাগে যে মোর অথেন্টিক। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি বুঝতে পারি যে তার সাথে ফিলোসফিটাকে কিভাবে কন্ট্রাস্ট করব বা এটারে ক্রস ম্যাচিং করব, কিংবা ম্যাট্রিয়ামেটিকে কিভাবে ক্রস ম্যাচিং করব, যে বিষয়গুলো অমরনাথ স্যার এই যে হোমিও দর্পণে তুলে আনতেছেন বারবার বিষয়টাকে, এটা বুঝতে পারলে কিন্তু এই রেপার্টরির ইউজটা মানে অসাধারণ একটা কম্বিনেশন কম্বো হবে স্যার। এটা মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই জায়গাটা আমাদেরকে আরো ভালো একটু ভাবে বোঝা উচিত স্যার, আমার মনে হয়। রেপার্টরি কিভাবে ব্যবহার করতে হবে এই জায়গাটা একটু আলোচনা হওয়া দরকার আছে, যে রেপার্টরি মেটেরিয়া এবং অর্গানমের ভিতরে সম্পর্কটা কোথায়, পার্থক্যটা কোথায়, কোনটাকে কিভাবে ব্যবহার করবে, অবশ্যই এটা আলোচনা হওয়া দরকার। স্যার, ওই আলোচনাটা একদিন যদি আপনি করেন ভালো হয় আমাদের জন্য। না, নাহলে তপন বাবু বলুন কে সবচেয়ে আপনাদের টিমে ভালো করতে পারবে, আপনার প্রস্তাবটাই আমরা মেনে নেব। এটা তপন পারবে, তপনকে দেওয়া হোক, এটা তপনই পারবে, খুব ভালো পারবে। তাহলে আমরা রাজি আছি শুনতে। তপন স্যারকে অনুরোধ করছি এটা। আচ্ছা, ঠিক আছে, হবে একদিন। হ্যাঁ, আচ্ছা, একটা ব্যাপার বলছি, আমাকে যদি রাখেন, আমাকে সব সময় আমাকে রাখবেন, তাহলে ওই আমাকে কতগুলো দিন খুব ভোরবেলা, যেমন কালকের আমাকে 4টের আগে উঠে যেতে হবে। আমাকে রাখলে শনিবার নয়, হ্যাঁ এই রোববার নয়, হ্যাঁ শনিবার রাখা যেতে পারে, অথবা বৃহস্পতিবার, শনিবার বা বৃহস্পতিবার রাখলে আমি সময়টা থেকে যাব আর কি। আচ্ছা, স্যারের সাথে আমরা কন্ট্যাক্ট করে নেবেন, ওই সাগর স্যার। আচ্ছা, তবে সম্ভবত ঠিক আছে স্যার।
কুনাল স্যার আপনি কন্টিনিউ করুন, আপনি থেমে গেছিলেন কথা শুনলে। রিপন স্যার একটা কথা বলছি যে এই যে মানে এই সিনথেসিসে এমন লোকও দেখেছি যাদের 5টা 6টার কমে ওষুধ দেয় না, উত্তরাধিকার সূত্রে তার বাবাও দিত, সেও দেয়। সে হচ্ছে মানে এখন হোমিওপ্যাথির হচ্ছে মুখপাত্র, বুঝলেন তো? ও বলে লাভ নেই। সে মুখপাত্র 5-6টা দেয় রে, তুই আন্দাজ করতে পেরেছিস তার উত্তরাধিকার সূত্রে দেয়। তবু তার বাবা ভালো ছিল, তার কাছে শিখতে চেয়েছিলাম, তিনি আমাকে বলেছিলেন আমি সিঙ্গেল বলি বটে কিন্তু সিঙ্গেল করি না। হ্যাঁ, এটা পার্থ হাসছে, পার্থ বুঝে গেছে। এবার না না, এটা সবাই বুঝে গেছে। আরে আমি তো অনেক কিছু দেখেছি রে। স্যার আমি very এটা যে আপনি বলছেন স্যার, এখানে রুমের মধ্যে যারা আছে স্যার অনেকেই কিন্তু বুঝে যে এফজিএম এর কথা। আচ্ছা থাক, অন্য কথা বলতে চাচ্ছি না স্যার। আরেকটা কথা বলছি, আরেকজন আছে, তিনি এখন মায়াধন নিয়ে বই লিখেছেন, তিনি গোল্ড মেডেলিস্ট। এই গোল্ড মেডেলিস্ট বললে আমি বিরাট ভয় পাই এখন। তিনি আবার পেকটেন বলে একটা ওষুধ, মানে পেটেন্ট ওষুধ ব্যবহার করতেন। সেটা কিসের জন্য না, এপিগাস্ট্রিক পেনের জন্য। সে পেশেন্টের সেই প্রেসক্রিপশন আমি পেয়েছি নিজে হাতে, আমি তো তাজ্জব হয়ে গেছি। হ্যাঁ, তা সেটা বলে তো লাভ নেই। ওই জন্যই ব্যাপার হচ্ছে যে হাজার হাজার পাতা লিখলেই যে সে বড় লেখক হবে তা নয়। হোমিওপ্যাথিক্যালি একটা পাতা লিখতে গেলে জিভ বেরিয়ে যাবে। যাই এবং হোক, অনেক হ্যাঁ, এটা অমর, এটা যদি আমরা বলতে যাই যে তাহলে ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। আমাদের গা হ্যাঁ, উজাড়ের দরকার নেই। আমাদের শিক্ষামূলক আলোচনা হোক, যাতে আমরা শিখতে পারি, জুনিয়র ডাক্তাররা শিখতে পারে, সেগুলোই বেশ। এখনো সবাই জেনে গেছে হোমিওপ্যাথি কোথায় রয়েছে, কোথায় কে কি করছে। এটা জুনিয়র সিনিয়র সবাই জেনে গেছে, শুধু জুনিয়রদেরকে আসতে হবে কলেজে পড়বার সময়। কলেজে এমন ভুলভাল পড়ানো হয়, শোন, আমি এই অনলাইনে যখন ক্লাস হচ্ছিল, আমার মেয়ে তো এখন জানিস ডিএইচএম এর থার্ড ইয়ার, বিএইচএমএস এর, হ্যাঁ, ওদেরকে ও বলছে বাবা দেখো কি ভুলভাল পড়াচ্ছে। সিডেন্টারি লাইফ কি পড়াচ্ছে জানিস? যে সব সময় একা থাকে, কোম্পানি অ্যাভারশন টু, দ্যাট ইজ সিডেন্টারি লাইফ পড়াচ্ছে। আর আমাকে মেয়ে বলছে বাবা শোনো কি বলছে। হ্যাঁ, আরে এই হচ্ছে পড়ানোর এনআই অবস্থা। এনআইচে রেপার্টারি পড়াচ্ছে সে, আমাদের ওই ইয়েতে বউবাজারে তাকে আমি ধরেছিলাম। তখন বলে আপনার মতটাও ঠিক, আমার মতটাও ঠিক। আমার সে দুটোই ঠিক হয় কি করে? মানে আমাকে বলতে পারছে না, নিজে ভুল করেছে না, স্বীকার করতে পারছে না। তাহলে শোন, আর ঘাটালে তো আমাকে ঘাটালে বিপদ আছে রেপার্টারিতে। আমার অবস্থাটা আরো মারাত্মক। শোন, আমার অবস্থা আরো মারাত্মক। রাত 11:30টার সময় আমার কাছে ফোন এসেছে। রাত 11:30 কিন্তু তখন আমি ঘুমিয়ে পড়েছি সেদিন। আমি তুই জান কি ব্যাপার, কি ব্যাপার স্যার, আপনি ফোন করছেন, ব্যাপারটা কি? বলছে আর বলো না, আমি কালকে এনআইএস এ জয়েন করছি, রেপার্টরি আমার সাবজেক্ট তো রেপার্টরি, জানোই তো, কিভাবে শুরু করি একটু বলো না। এটা পার্থ জানে, পার্থকে বলেছিলাম। আমিও তো জানি কে কে জানি করেছে তো। তাকে তুই জানিস না? হ্যাঁ, রাত 11:30টার সময় আমাকে ঘুম থেকে জাগিয়ে তুলে জানতে না, চাইছে কালকে প্রথম ক্লাস নেবো, কিভাবে তারপরে শুরু করবো। তারপরে পার্থ ইন্টারন্যাশনাল ফেমাস সব ডাক্তার সব জায়গায় দেশ বিদেশ ঘুরে বেড়ায়, সেই সব ডাক্তারের গন্ডগোল অনেক। মানে অর্গানন পড়াচ্ছে কলেজে, তাদের আবার বক্তব্যের মধ্যে গন্ডগোল, প্রেসক্রিপশনের মধ্যে গন্ডগোল। সে তো হয়েছে। ওই যে বললাম, অর্গাননের হেড অফ দা ডিপার্টমেন্ট 6টা মেডিসিন, অমর একটু আগে বলছিল, অর্গাননের হেড অফ দা ডিপার্টমেন্ট 6টা মেডিসিন প্রেসক্রিপশন করেছেন। যাই হোক, এইসব আলোচনা এগুলো আলোচনা করে লাভ নেই, এগুলো না ওই যে গা বরং বাজতে যাতে উজাড় হয়ে যাবে, তার থেকে আমাদের আলোচনাই ভালো। শিক্ষামূলক না, এটা শেখা যাবে। সতর্ক- হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। সতর্ক সতর্ক ওই সতর্কতা পর্যন্তই। হ্যাঁ, ওসব আর দরকার নেই। যে যেরকম বুঝছে সে সেরকম করছে, ও ছাড়। আমরা নিজেরা কতটুকু বুঝছি বা কতটুকু শিখছি, এটাই হচ্ছে বড় কথা। ওকে, সেই আলোকে আমি এবার এখন বেরিয়ে যাব। হ্যাঁ, আর আমি এবার বেরিয়ে যাচ্ছি। আলোচনাগুলো হলে আবার ওই মানে রেকর্ডিং হয়তো ইউটিউবে ছাড়াও হয়, তখন যদি কেউ শুনে তখন সেটা একটা খারাপ যদি কিছু হয় এখান থেকে। ওই জন্য আমরা নাম বলি না। আচ্ছা না, নাম বলতে নেই। আচ্ছা স্যার, আমি কন্টিনিউ আর কতক্ষণ কন্টিনিউ করব স্যার? কুনাল স্যার বলতে বলতে থেমে গেছে। হ্যাঁ, কুণাল স্যার থেমে গেছে। হ্যাঁ, ঠিক আছে, কুণালকে অনুরোধ করো। হ্যাঁ স্যার, কুনাল স্যার আর একটু কন্টিনিউ কুণালকে করুন স্যার। এটা নিয়ে তো আলোচনা হচ্ছিল রেকর্ডারির ব্যাপারে। তবে স্যারেরা যেটা বলেছেন সেটাও যেমন ঠিক, তেমনি সিনথেসিসে তো যদি কেউ ব্যবহার করে তার সুযোগ তো আছে, সেখানে তার সোর্স দিয়ে দেয়, তো ভালো সোর্সটা নেবেন,
যেটা ভালো সোর্স নয়, আপনার মনে সন্দেহ আসছে, সেটা নেবেন না। এটা তো নিজের স্যার হাতে। রবিন মার্ফির হ্যাঁ, না, আমি রবিন মার্ফির কথা রেপার্টরিতে রবিন মার্ফি আমি কিছু বলিনি তো এই সম্বন্ধে। রবিন মার্ফির সোর্স কোথা থেকে আমি জানি না, সঠিকভাবে জানি না, আমি ওই বিষয়ে কোনো আলোচনা করছি না। উনি কি সোর্স দিয়েছেন? রবীন্দ্র মার্ফি কি সোর্স দিয়েছেন তার? আমি থার্ডটাতে পাইনি, থার্ড এডিশনে কোনো সোর্সের কথা খুঁজে পাইনি, কিন্তু ওনার যে ফোর্থ এডিশন, লাস্ট এডিশন মেটা রেপার্টারি, ওখানে যে কটা সোর্সের নাম দিয়েছেন প্রত্যেকটাই খুব অথেন্টিক সোর্স। স্যার স্যার কিছু বলবেন? রিপন স্যার কিছু বলছেন বলে। যেটা বলতেছিলাম রিপন স্যার, স্যার, রবিন মার্ফির যে বিষয়গুলো যদি স্যার আপনারা একটু খেয়াল করেন, দেখবেন যে সে ম্যাক্সিমামই ক্যান্ট রেপার্টরি থেকেই নিচ্ছে। ধরো আমি ব্যক্তিগতভাবে বলতে পারি সেটির সে সোর্সগুলো হবে। স্যার আপনার কথাগুলো শোনা আমরা যাচ্ছে না। যেমন পাইছি জেনারেশন মধ্যে সাবমিট করে দিছে, ঠিক এইভাবে কিন্তু সে বিভিন্নভাবে চাকরিতে ছেকে আলাদা আলাদা করে দিছে, এই আর কি। মেটা রেপার্টারিতে উনি সোর্সগুলোর কথা উল্লেখ করেছেন, সেটা অথেন্টিক সোর্স, উল্টোপাল্টা সোর্স নয়। আর সিনথেসিসে বেশ কিছু উল্টোপাল্টা সোর্স আছে, তো সেগুলো দেখে নিতে হবে রেপার্টারি ব্যবহার করার সময়। একদম মেকানিক্যাল রেপার্টারি যদি না করা হয়, রেপার্টারিকে যদি শুধুমাত্র রেফারেন্স ওয়ার্ক হিসেবে ব্যবহার করা হয়, তাহলে তো আমরা সোর্স দেখি। আগে সোর্স দেখতাম না, আমি যেমন আমার নিজের কথা বলতে পারি, আগে সোর্সের বিষয়ে তেমন গুরুত্ব দিতাম না, কিন্তু আস্তে আস্তে যত দিন গেছে, অভিজ্ঞতা হচ্ছে, যত ব্যর্থতা আসছে, তত কেন ব্যর্থতা আসছে খুঁজতে গিয়ে সোর্সের দিকে নজর গেছে, এবং সেই সোর্সটা মেটেরিয়া মেডিকাতে আছে নাকি সেটাও মাঝে মাঝে খুঁজে দেখি। যে সোর্সের কথা উল্লেখ করেছে সেটা মেটেরিয়াতে ঠিক কী লাইন লেখা আছে, সেটা দেখতে গিয়ে অনেক কিছু পড়া হয়ে যায়। তো সোর্সের দিকে তো নজর দিতেই হবে, না হলে তো ভুল হওয়ার চান্স থাকবে। যেটা স্যারেরা যেটা উল্লেখ করেছেন, জুনিয়র বলবো না, মানে যারা সবে প্র্যাকটিস শুরু করেছেন, তাদেরও এই বিষয়টা দেখা উচিত। প্রত্যেকটা তো সিঁড়ির ধাপের মতো, আমরা এখনই যে স্যারেদের মতো প্রেসক্রিপশন করতে পারবো সেটা তো নয়। যেমন অমরনাথ স্যার বললেন, প্রথমে উনি রেপার্টারি ব্যাপকভাবে ব্যবহার করেছেন, তারপরে আস্তে আস্তে মেটেরিয়ার উপর জোর দিয়েছেন, তারপরে আস্তে আস্তে ফিলোসফির ওপরে প্রেসক্রিপশন হচ্ছে। তো আমরা যদি যারা সবে শুরু করেছি, প্রথমেই তো ফিলোসফির ওপরে প্রেসক্রিপশন করতে গেলে হয়তো ভুল হয়ে যেতে পারে। আমাদের প্রথমে রেপার্টারি অবশ্যই শিখতে হবে, তারপরে মেটেরিয়া মেডিকা তার সঙ্গে মেলাতে হবে, তারপরে আস্তে আস্তে ফিলোসফিক্যাল প্রেসক্রিপশনের দিকে সদিচ্ছা থাকলে এটা হয়ে যাবে আশা করি। আমরাও শিখছি এটা। এবং যে ব্রায়োনিয়ার কথা হলো, হঠাৎ করে, যেটা পার্থ স্যার খুব সংগত প্রশ্ন করলেন, যে হঠাৎ করে এলো, সেটা তো ব্রায়োনিয়া নয়। ব্রায়োনিয়াতে আস্তে আস্তে কিন্তু কেন্ট রেপার্টারিতে একটা রুব্রিক আছে, ভাটাইগো সাডেন, সেখানে ব্রায়োনিয়ার কথা বলেছে। তো এইগুলো রেপার্টারি ব্যবহার করলে এই হচ্ছে এমন সোর্স দেবে না, মুখ ছিপিয়ে যাবে। তার কথা না, কেন্ট রেপার্টারিতেই বলেছে, যদিও তো এই বিষয়গুলো রেপার্টারি ব্যবহার করলেও এটা জানা যায়। আমিও তো এখনই দেখলাম, আমি তো জানতাম না, কথা প্রসঙ্গে দেখলাম। এই যে ব্রায়োনিয়া আমরা বলি যে চুপচাপ থাকলে ভালো লাগে, রেসলেসনেস নেই, কিন্তু ব্রায়োনিয়ার হেডেকের ক্ষেত্রে ব্রায়োনিয়া খুব রেসলেসনেস। এটা হচ্ছে ব্যতিক্রম জায়গা। এটা ব্যতিক্রম জায়গা। তুমি দেখো, তুমি ইয়েতে পেয়ে যাবে। হ্যাঁ, ও সাগরের শরীরটা খারাপ লাগে, ওই জন্য বিদায় নিচ্ছি। ঠিক আছে, আমরা একটু পরে বন্ধ করে দেবো। ওই যে তুমি যদি দেখো না, কেন্টের রেপার্টারি তুমি যদি দেখো, ওইখানে রেসলিং দেখবে ডান দিকের পাতায় আছে, দেখবি ওখানে হেডেক আছে। এবং ওটা তাই না, ওইটা দেখে প্রথম প্রয়োগ করি আমি একটু, কিন্তু ছিল, কারণ ব্রায়োনিয়া মানেই তো চুপচাপ করে থাকে। হ্যাঁ, ওইটার মধ্যে রেসলেস আছে, দেখো তুমি, তোমার কাছে বই থাকে এখন, দেখো আছে। হ্যাঁ, ওটা ওই এখন এবার চিন্তা করো, ব্রায়োনিয়া ওইরকম যদি দিতে হয়, তখন ভয় লাগে না ভেতরে?
যে এটা ঠিক হবে কিনা। তারপর সাহস করে দেওয়ার পর দেখলাম রেজাল্ট এসে গেছে। তো সেই জন্য তখন ওইটা আর্লি প্র্যাকটিসের কথা বলছি। তখন তো রেপার্টরি তো ধরো বললাম না, রেপার্টরি ধরো ২০-২২টা বই আর এদিকে রেপার্টরি কয়েকটা রেপার্টরি মিলে এই কাজটা করেছিলাম। এই কতগুলো ওই যে ভুল করেছি যেটা বললাম সেটা বললাম। যার জন্য রেপার্টরি করি। ওটা কাঞ্জিলালের কাছেও বকাই খেয়েছিলাম। তুই এগুলো সোর্স গুলো লিখিসনি কেন? আর না তোর লেখা হয়নি। বলে না আমি তো বলি তোর কথা কে মানবে রে? তুই কে? তুই ছাপিয়ে দিয়ে পয়সাটা নষ্ট করবি। বরং যেটা রেখে দে তোর কাজে লাগে। তা আমার কাজে লাগে তো। আমার রেপার্টরিটা ভীষণ কাজে লাগে। আর আমার ওই লেখার মধ্যে যাই থাক, অন্তত ওগুলো মেটেরিয়াল আছে এটা তো একদম নিঃসন্দেহ। ওটা আমার বইটা দেখলে পরে না ভূত দেখবে। বইটা যদি কেউ দেখে ওটা দেখেছে ওই জন্য জানে। তো বছর ৫ আমি পরিশ্রম করি। বছর ৫ ১-২ বছর না। বছর ৫ পরিশ্রম করে আমার তো অ্যাকচুয়ালি কেন্টের প্রায় মুখস্থ ছিল প্রায় একটা সময়। মানে আমি কোন দিকে আছে, কোন পাতায় আছে, মাঝে আছে না সাইডে আছে, তার মধ্যে ফার্স্ট গ্রেড রুব্রিক কি আছে, অমুক রুব্রিক এইসব ছিল। তারপরে পরে বুঝলাম যে মুখস্থ করে কচু হবে। তখন আমি ভোলবার ধান্দায় আমি রেপার্টরি কম উল্টাতাম যাতে ভুলতে পারি। মানে আমি তো পরে তো উপলব্ধি করেছি যে আমার পেশেন্ট গুলো বেশিরভাগই ভেরিয়েশন সাপ্রেশন হয়ে গেছে। তখন তো লাইন দিয়ে রুগী দেখতাম। মিনিমাম ৮০ থেকে ১০০টা তো মিনিমাম পার ডে, তার বেশি তো কম না। তা কেসি দাস কিন্তু বারে বারে বলেছে তুই গন্ডগোল করছিস, তুই ঠিক করছিস না। আমি ভাবতাম যে এতগুলো রুগী দেখছি যখন আমি নিশ্চয়ই ভালো ডাক্তার, আমি ভালো পারছি। ভেতরে ভেতরে একটা গর্ব অনুভব করতাম। পরে যখন আস্তে আস্তে চেতনা যখন হতে শুরু করলো তখন দেখলাম যে শালা সব তো গন্ডগোল করে ফেলেছি, এ তো বড় মুশকিল করে ফেলেছি। তারপর তো তপন কাঞ্জিলার মানে খেয়ে আর কি ধাতানি খেয়ে আরো বেশি পরিবর্তন হয়েছে। তপন কাঞ্জিলাল আমাকে শেখাবার শর্তে রাজি হলেন কি, যখন প্রথমে উনি শেখাতে চাইছিলেন না। তারপর যা হোক করে এদিক ওদিক করে অনেক কিছু রাজি হলেন। রাজি হওয়ার পর বলছে তোকে শেখাবো একটা শর্তে, তুই কটা এখন চেম্বার করিস? না আমি এই কটা চেম্বার করি। সবগুলো ছাড়তে হবে, ছেড়ে একটা চেম্বার বসতে হবে। সেটা যদি রাজি থাকিস তাহলে তোকে শেখাবো, নাহলে শেখাবো না। আমি রাজি হয়েছিলাম। রিস্ক নিয়ে আমি সব ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি একটা চেম্বারে হলাম। ভীষণভাবে আর্থিক কষ্ট আমার হয়েছে। তার সেটা বেশ মাস ৬-৭ হয়েছে। তারপর আস্তে আস্তে ইমপ্রুভ হতে হতে তারপর তো এখন অনেক বেটার জায়গায় চলে এসেছি। আমি বুড়ো বয়সে আবার অনেক গিয়েছি। একটা থেকে অনেক কথা গিয়েছি। শুনি একটু। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, সরি। না না আর কিছু বলার নেই স্যার। আরেকটা জিনিস বলা যায় যেটা ভার্টিগো সাডেন ব্রাউনিয়া ভালো সংযোজন করেছেন আপনি। যেটা অবরও অ্যাপ্রিসিয়েট করলো, আমিও করছি। হ্যাঁ, এইগুলোই তো দেখার, এইগুলো তো আমাদের। আর এগুলোই স্যার আমি ওই সিনথেসিস রেপার্টরি ওই জন্যই বলছি, ওখানে বেশ কিছু এরকম রুব্রিক আছে যেগুলো কেন্টের মূল রেপার্টরিতে নেই কিন্তু কেন্টের বইতে আছে। ওগুলো ওরা K2 বা K*, অর্থাৎ এগুলো কেন্টের রেপার্টরিতে নেই কিন্তু বই থেকে, কেন্টের বিভিন্ন বই থেকে ওরা তুলে দিয়েছে। তো এটা একটু মিলিয়ে দেখে নিলেই হলো আর কি। তো এইটা সিনথেসিস রেপার্টরি ব্যবহারের সুবিধে। আর স্যার এত রেপার্টরি ব্যবহার করেছেন বলেই উনি মেটেরিয়া মেডিকাতে এতটা সুপণ্ডিত হয়েছেন, আমি সেটা মনে করি। মানে রেপার্টরি প্রথম জীবনে ব্যবহার করলে মেটেরিয়ার বিভিন্ন অ্যাঙ্গেলগুলো, বিভিন্ন মোডালিটিসগুলো পেশেন্ট দেখার সঙ্গে মিলিয়ে নিলে সেগুলো ব্যবহার করা যায়। তারপরে প্রেসক্রিপশনের অ্যাঙ্গেল আলাদা হয়ে যাবে, তুলনামূলক যে হ্যাঁ এই ব্যাপারটাই। তো রেপার্টরি প্রথম থেকেই ব্যবহার করব না এটাও আমার মতে ঠিক না। রেপার্টরি ব্যবহার করা দরকার, কিন্তু তার যে লুপ হোলসগুলো আছে, তার কোন জায়গাটা গেলে ঠেকবে, কোন জায়গাটা দরকার, এই বিষয়গুলো একটু জানলেই, যেটা তপন স্যার আলোচনা করবেন, আপনারাও আলোচনা করছেন বারবার, এইটা জানা দরকার, এটাই বলার। যার কিছুই নেই সে কি ত্যাগ করবে? আগে অর্জন করতে হবে, তবে তো ত্যাগের প্রসঙ্গ। হ্যাঁ স্যার, সেটাই। জ্ঞান যুগে যাওয়ার পরে তখন সব কিন্তু ছেড়ে দেবে, যখন তখন ভক্তি যোগে চলে আসবে। কিন্তু জ্ঞান যোগটা কিছুই শিখলো না, সে ভক্তি যোগেও তার টান থাকবে। এটা হলো, হ্যাঁ, আগে শাস্ত্র পড়তে হবে, তারপরে ভুলতে হবে, তখন কিন্তু একদম ডিভোশন, ফুল ডিভোশন। এই যে এটা রিপন স্যার খুব ভালো বোঝেন। ডক্টর সৈকত চক্রবর্তী, কি কিছু একটা প্রশ্ন করছিলেন আপনি? হ্যাঁ, আমি বলছি যে
প্রথম যখন ফার্স্ট একটা পেশেন্টকে দেখতে মোটামুটি ভাবে কতক্ষণ টাইম লাগা উচিত বা কতক্ষণ টাইম দেওয়া উচিত এটা ফিক্সড হয় না, তবুও একটা মোটামুটি আন্দাজ বলছি প্রথম যখন ফার্স্ট প্রেসক্রিপশন করব। এটা অনার থেকে বলুন, আমার বলার তো নেই। কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা। দেখুন, যত বুড়ো হচ্ছি আমার সময় বেশি লাগছে, আমি কি করি বলুন তো? আমার তো 2 ঘন্টা লেগে যায় স্যার আমার। এই তো ইয়ে এই কদিন আগে একটা ওই ছেলেকে এসছিল, ওই ডায়মন্ডহারবার থেকে এসছিল, তা সেই ছেলেটাকে, ও হচ্ছে বায়োকেমিক পাস, বায়োকেমিক, তা ও ছেলেটা এসছিল, তা ওর কমপ্লেনের জন্য, তা ওকে আমি সব একটু বলে দিয়েছিলাম যে মোটামুটি টেলিফোনে আমি একটু ইয়ে করে নাও, মোটামুটি এই ইয়েগুলো আগে তুমি লিখে ফেলো, তা তুমি আসলে পরে আমার সময় আমার ইয়ে হবে। এইবার সে তো লিখে নিয়ে এসে কথা চারেক ধরে, তার মধ্যে যেগুলো দরকার সেগুলো আমি খাতার মধ্যে লিখে দিয়েছি, যেটা দরকার নেই কেটে দিয়েছি, কেটে দিয়ে তারপরে 3.5 ঘন্টা লেগেছে। সে আমাকে লাস্টে বলছে, বলছে আমি তো ভাবতে পারি না একটা রুগী দেখতে এত সময় লাগে। স্যার সে তাকে, হ্যাঁ স্যার একটা আমার অভিজ্ঞতার কথা বলবো স্যার। হ্যাঁ বল। স্যার গত বছরে আমি ভৈরবে মানে ব্রাহ্মণবাড়িয়া কলেজের টিচার, ওনার মাধ্যমে এক রুগী আমি দেখলাম স্যার। সেই রুগী দেখতে দেখতে আমার প্রায় 8 মাস সময় লেগেছে তাকে ওষুধ দিতে, এবং শেষ পর্যন্ত ওষুধ দিতে নেই রুগী ভালো হয়ে গেছে। সেটা হচ্ছে জিজ্ঞাসার ভয় ভালো হয়ে গেছে। না 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 স্যার, জিজ্ঞাসার ভয় না, রুগী এত পরিমাণ মানে অবস্থা খারাপ ছিল আর এত পরিমাণ ওষুধ খাইছে নিজে থেকে শুরু করে, আমি তাকে প্লাসিবো দিয়েই গেছি স্যার। আর কেস টেকিংটা অবজার্ভ করতেছিলাম এবং 8 মাস পর্যন্ত আমাকে ফরিদ নামে একজন লোক ছিলেন যিনি এই পেশেন্টটাকে নিয়ে আসছিলেন। তিনি বললো যে স্যার আমি কি তার ফাইটামি দিব? আমি বলছি রুগী ভালোর দিকে যাচ্ছে, তাইলে অন্য কিছু চিন্তা করতেছেন কেন? রুগীর অবজারভেশন আমি প্রত্যেকটা টার্ম নিয়ে আমি নোটে ছিলাম। তার মানে আমার ফার্স্ট প্রেসক্রিপশনে কিন্তু স্যার 8 মাস লেগেছে স্যার। এডিপো স্যার আমার 6 মাস লাগছিল। এই 8 মাস ধরে কি পয়সা নিয়েছেন? 8 মাস ধরে কি পয়সা? হ্যাঁ 8 মাস ধরে পয়সা নিয়েছেন তো? 8 মাসের মধ্যে আমি স্যার তার ওষুধ দিতে পারিনি। পয়সা নেননি তো স্যার ওই একবারই আমি ওষুধই নিতে পারি স্যার, আমি পয়সা নিব কেন? তারা আমার সাথে শুধু কনসাল্ট হয়েছে স্যার, প্রথমবারই নিছিলাম। ওর জন্য তো পয়সার দরকার, চিকিৎসাটা তো আপনি করলেন, চিকিৎসা তো আপনি করলেন, প্রথম দিনই টাকাটা নিয়েছিলাম। হবে না না প্লাসিবো দিতে হবে। তা আমি তো ওই কাজী সাহেবের আম বাগানে ওই যে হাতির পিঠে চড়ে কাজী সাহেব বললেন যে আম চিনবো, কিন্তু ভাবছিলাম ওটা কাঁচা আম না পাকা আম না খুশি আম। কাজী সাহেব কি বলেন শুনেন, চিনবেন কি স্যার আমার স্যার একটা রুগীতে 6 মাস ফাইটিং হচ্ছিল, কিন্তু 6 মাসের ভিতর দিকে রুগীটা অনেক আস্তে আস্তে এই যে রিপন স্যার যে বললেন ওই একবার মাত্র ভিজিট নিয়েছেন, আর এতবার যে তিনি কনসাল্ট করলেন, তা এতবার কনসাল্ট করলেন, সে পয়সাটা যাবে কোথায়? এটাই তো কথা না দিও। আমার ভাই উৎপল চৌধুরী যখন রুগীতে বলে এইটুকু ওষুধ দিয়ে এত পয়সা নিচ্ছেন, তো উৎপল একটা খুব সুন্দর কথা বলে, ওর কাছেই আমার শেখা, তোমাকে ওষুধটা ফ্রি দিয়েছি, তোমার সাথে যে আমি যে এত কখন দিলাম, আমাদের যে তা আমাদের নলেজের দাম নেই, তোমার সাথে যে শেয়ার করলাম, তোমাকে চিকিৎসা করছি, এর দামটা কে দেবে? এইটা হলো সেইটার দাম দিল, আর ওষুধটা তোমাকে ফ্রি দিল। স্যার আমি বলি সময় পয়সা নেব না, এটা জেএন কাঞ্জিলাল বলতেন, কনসাল্টিং চার্জটা কিন্তু নিতে হবে, কনসাল্ট করেছো তার নিতে হবে। আর রুগী যদি এইটা তাহলে চলবে কি করে? আমাদের তো প্রফেশন, আমরা রুগী চিকিৎসা করবো ঠিকই, কিন্তু আমরা যদি পয়সাটা না পাই, তাহলে কিন্তু আমাদের রুগীর প্রতি সেই দরদটা কতকাল থাকবে আমার প্রশ্ন। আমার তো থাকবে স্যার, বিষয়টা সেই জায়গায় না, একটা গ্রুপ অফ পিপলকে আপনি যদি তৈরি করতে চান, এই যে
ধরেন যে আপনারা রাত জেগে বসে আজকে হোমিও দর্পণে কাজ করতেছেন, এর পিছনে কিন্তু একটা শ্রম যাচ্ছে। এখন যদি বলেন যে আমি এখানে শ্রম দিব কেন, আমার কনসালটেন্সি কোথায়, তাইলে কিন্তু হবে না স্যার। আমরা যখন যেই জায়গায় ক্লাসগুলো করাচ্ছি বা যেই গ্রুপ অফ পিপলকে আমরা মানে তৈরি করতেছি, তারা যখন আমার হয়তো যাওয়া আসার ভাড়াটা দেওয়া এবং সেইখানে 2-4-5টা রুগীর অ্যারেঞ্জ করে সেইখান থেকে একটা রেমুনারেশন দিয়ে দেয়, দিলে পরে আমি ওইটা নিয়ে চলে আসি। হ্যাঁ, আমরা যতছি ততবারই কিন্তু তারা সেই জায়গাটা আমাদেরকে এনশিওর করতেছে। কিন্তু এই রোগীগুলোকে যদি আমরা সেইভাবে কনসাল্ট না করি বা কাউন্সিলিং না করি, হ্যাঁ, ডাক্তারকে যদি আমি জায়গাটা ধরিয়ে না দেই স্যার, জায়গাটা যে সে কিন্তু বারবার ওষুধ দেওয়ার জন্য তারা উসখুস করতেছে, তার হাত নিষ্পিস করতেছে। স্যার এতদিন হয়ে গেল একটা ওষুধ দিবেন না স্যার? আমি বললাম যে রাখেন, রুগী ভালো হচ্ছে কেন ওষুধ দিতে যাবো? রুগী যদি ডেভেলপের দিকে যায়, ওষুধ কেন আপনার দেওয়া লাগবে? ওষুধ কি দেওয়াই লাগবে? আপনি দরকার বলে 30টা আইটেম দেন তারা, ডেলি 10 বার খাওয়ান, আইটেমের জন্য পয়সা নেন, কিন্তু দেওয়া যাবে না। এই যে একটা বিষয় স্যার, এইটা তো তারা কোনোভাবে নিতে পারতেছে না এই জিনিসটা। এবং 8 মাস পরে যখন রুগী ভালো হয়ে গেল, তখন সে দিব্যি হাসতে হাসতে খিলখিল খিলখিল করে বলতেছে যে এইভাবেও রুগী ভালো হয়। এটা তো স্যার একটা আমি একটু বলে নিই, রেস্ট যাব। ওই সৈকত বাবুর প্রশ্নের উত্তরে একটা লাইন যোগ করতে যাই, যতক্ষণ না আমরা সমুদ্র মন্থন করে মুক্তর সন্ধান না পাবো, ততক্ষণ আমরা রোগীকে ছাড়বো না। কারণ আমার এই ওষুধটা এসে গেছে, ততক্ষণ পর্যন্ত আমরা সমুদ্র মন্থন করতে থাকবো, সিমটম কালেকশন করতে হবে, তার মানে মনোভাব বা তাকে চিনতে হবে, না হলে কিন্তু হবে না, না হলে মেকানিক্যাল হবে। এই মানিকবাবু, এইটাই হচ্ছে মূল। এখানেও একটু ভুল হচ্ছে। কি স্যার ভুল আপনার হচ্ছে স্যার? ভুলটা কোন জায়গায় হচ্ছে সেইটা একটু বলি, সেটা অমর অনেকবার বলেছে। হচ্ছে যে আমরা ওষুধটাকে চিনে ফেলেছি, আমরা কিন্তু ওই রুগীটাকে ছেড়ে দেব না, তবু আমরা কিন্তু একটা কমপ্লিট একটা কেস রেকর্ড আমরা রাখবো। কেন রাখবো না, পরবর্তীকালে সিমটমসের মুভমেন্টগুলো চেনবার জন্য সেকেন্ড প্রেসক্রিপশন করার সুবিধা। এই জন্যে আমাদের কিন্তু ওই প্রথমেতেই একটা কর্নিক কেস রেকর্ডিং যখন করব, তখন কিন্তু একটা আমাদের টোটাল কেস রেকর্ডিংটা করে নিতে হবে। সেটাই তো বলছি স্যার, হ্যাঁ, যতক্ষণ না পাচ্ছি না না, আমরা কিছু ওষুধ পেয়ে গেলেও, ওষুধ চিনে ফেললেও, আপনি বুঝে গেছেন এটা ন্যাট্রাম, তো তার আরো আনুষঙ্গিক যে লক্ষণগুলো আছে এগুলো আমরা নোটবন্দি করব। এর রিপন স্যারের কথাই বলি, এই আমরা যে রাত জেগে করছি এরকম জানেন তো, এটা হচ্ছে আমাদের জেনারেশনকে রক্ষা করার জন্য। বাপ যেমন তার ছেলেকে শেখায়, এই আমরা এই হোমিওপ্যাথিক পরিবারের যে উত্তরাধিকার যারা আসবে, এরপরে এই ব্যাটনটা যাদের হাতে থাকবে, এটা হচ্ছে আমাদের দায়িত্ব বলে মনে করি। এই বিষয়ে আমার সাথে অমরের বা তপনেরও আলোচনা হয়। আমাদের মোটিভেশন হচ্ছে এইটাই, যে আমাদের পরবর্তীকালে এই হোমিওপ্যাথিটাকে আমরা একটা নিজস্ব পরিবার বলে মনে করি, এবং এটা ধারাবাহিকভাবে যাতে না একদম দস্যুদের দ্বারা ছিনতাই হয়ে যায়, এটা রক্ষা করার জন্য, এর আব্রু রক্ষা করার জন্য, প্রজন্মকে ঠিকভাবে গাইড করার জন্য, এই স্বার্থে কিন্তু এটাই তো আমার মনে হয়। এখন অবর কি বলে, অমরের কাছ থেকে শোনা যাক। স্যার ধন্যবাদ স্যার, এটা একেবারে যথার্থ, মানে আপনি যথার্থ বলছেন যে একটা প্রজন্ম ধরে দেখেন। আমি মানে কথাটারে আপনি বলার সাথে সাথে আমার হঠাৎ করেই মানে আমার আপনি যদি অন্যভাবে না নেন, তাহলে আমি কোরআন থেকে একটা কথা বলতে চাই যে সেই জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবার প্রাচীন নির্মাণ, সেই জায়গায় সে দোয়া করলেন যে এদের মধ্যে একটি বংশধারা তুমি রেখো যারা সর্বদা তোমার প্রতি সমর্পিত থাকে, হ্যাঁ, আর এদের মধ্য থেকেই এদের একজনকে আমার বার্তাবাহক, তোমার বার্তাবাহক হিসাবে প্রেরণ করো। এই যে একটা বিষয় স্যার, যে একটা ধারা কিন্তু থাকতে হবে, যেটা হেনিমেনি, সেই ধারাটাই যতটাই বিকৃত হোক, যা কিছু হোক, তার মধ্যে একজন মেসেঞ্জার কিন্তু স্যার আসবে যে ওটাকে আবার রিসাপ্লিং করবে।
সাধু তো সাধু দারুণ কথা। এইটাই এইটা হচ্ছে, যদি এইভাবেই আপনারা আমাদের এই জায়গাটা যদি না ব্যাটনটাকে ধরে দিয়ে রাখেন যেতে স্যার, হবে আর কি। তাহলে এটা কিন্তু হবে না স্যার। হ্যাঁ, মানে আশ্চর্য হবেন স্যার, ফারুকী স্যারের কাছে কৃতজ্ঞ এই জন্যে যে তিনি হাতে কলমে যে শিক্ষাটা দিয়েছেন। তাছাড়াও আরেকটি বিষয় হচ্ছে যে এক সময় আমি নিজেই ধরেন প্রগতি নামে আমাদের এখানে একটা কোম্পানি আছে। আরে কাজী সাহেব মিউট করুন। হ্যাঁ স্যার, প্রগতি নামে একটা কোম্পানি আছে যে মেডিসিন বিক্রি করে। তো একটা 2016 সালে তার সেল রেকর্ড ছিল কেরানীগঞ্জের মধ্যে, মানে ফারুকী স্যার যেই এলাকাটায় আছে সেই এলাকায় প্রত্যেক মাসে তার সেল রেকর্ড ছিল 20 লাখের মতো প্রায়। তো মানে আজকে বর্তমান এখন তো তার রেকর্ডটা বাড়ার কথা, কিন্তু না, আমি এই যে 2021-এর দিকে মানে এই লকডাউনে তো হোমিওপ্যাথির মানে অসাধারণ সেল, এটা তো বলা যাবে না। প্রত্যেকটা কোম্পানির একেবারে খুব বড় মাপের একটা অবস্থা। সে তার মধ্যে তার সেল রেকর্ড হচ্ছে মাত্র 3 লাখ স্যার। 3 লাখ থেকে 5 লাখের মধ্যে আপ ডাউন করে 20 লাখের সেল নিচে নেমে গেছে। অর্থাৎ কি বোঝা যাচ্ছে? অর্থাৎ প্যাটার্ন মেডিসিন এবং আদার্স মেডিসিনের সেলটা নিচে নেমে গিয়ে এখন কেরানীগঞ্জের ম্যাক্সিমাম ছেলেদের হাতে কিন্তু স্যার 50 সিমিল মেডিসিন। আর 50 সিমিল মেডিসিনের ক্ষেত্রে দুটো সুবিধা। একটা সুবিধা হচ্ছে যে তাকে মানে একবার ওষুধ প্রিজার্ভ করলে আর দেখা যায় যে মানে 14 জেনারেশনের ওষুধেই রাখতেছে না, সেই ওষুধগুলোরই তারা ডাইলেশন করে নিজেরাও বানানো শিখে গেছে। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে তার ইনভেস্ট কম এবং রোগীর সেবা দেওয়ার ক্ষেত্রে তার এই যাতনাটা কম এবং হিউজ পরিমাণ ওষুধও তার কাছে আছে। যেমন আমরা হোমিও ইন্টারন্যাশনাল থেকে যেটা মানে শ্রীকান্ত চৌধুরী ওই জায়গা থেকে মনে করেন যে প্রায় 600 ওষুধ আমরা কালেকশন করে নিলাম, এমন নিয়ে কিন্তু আমরা সবাইকেই মানে ওই M2 এর লিকুইড বানিয়ে ওষুধ দিয়ে দিলাম। এমন ভাবে দিলাম যে প্রত্যেকের কাছেই কিন্তু ওষুধের একটা ব্যাপার এবং এই ওষুধটা কিভাবে তারা ব্যবহার করবে সেই দিকটা কিন্তু আমরা হাতে কলমে একটা শিক্ষা দিয়েছি। ফলশ্রুতিতে তারাও দেখলো যে এইখানে তো আমার সাফল্যের জায়গাটা অনেক বেশি হচ্ছে এবং মানে ইনকামটাও ভালো হচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে তাদের প্রত্যেককে কেস টেকিং করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হচ্ছে এবং বেশ অনেক সময় নিয়ে করতে হচ্ছে। এইটুকুই জাস্ট যার কারণে কিছু কিছু মানুষ হয়তো এই লাইনটা আসতেই চায়নি, আবার কেউ এই লাইনটা ধরেছে তো খুব ভালোভাবে ধরেছে, এই আর কি। কোনো সমাজ আর্সেনিক বিক্রি হয়েছে, সবাই দোকানে শুধু আর্সেনিকের জন্য লাইন দিচ্ছে। ফারুকী স্যারের এই ব্যাপারটা বাংলাদেশে বিপ্লব এনেছে, যতটুকু আমি দেখতে পাচ্ছি, যতটুকু স্যারের সঙ্গে আমার ইন্টারেক্ট, বা স্যারের সঙ্গে তো আমার খুব বেশি কথা হয়নি, কিন্তু স্যারের প্রতিটা কাজ, মানে স্যারের কাজটা বাংলাদেশে হোমিওপ্যাথিক জগতে একটা বিপ্লব আনার মতো। এরম ভাবে লার্জার স্কেলে এইভাবে শেখানো এবং এটাকে ব্যাপনের মতো করে আস্তে আস্তে ঢেউয়ের মতো করে বাড়িয়ে যাওয়া, ক্রমশ আস্তে আস্তে যেটা চলতে থাকবে না, এরপরে কেউ ক্লাসিক্যাল ছাড়া অন্য কিছু করতেই চাইবে না, কারণ এইভাবে ক্লাসিক্যালটা সংক্রামক রোগের মতো বাংলাদেশে ছড়িয়ে পড়ছে হোমিওপ্যাথদের মধ্যে ফারুকী স্যারের জন্য। এবং স্যারের যে ব্যাপক প্রচার, এবং আপনারা যারা ব্যাক পার্টি আছেন, আপনারা যেভাবে গিয়ে মানুষদেরকে এই ব্যাপারে জাগ্রত করছেন হোমিওপ্যাথদের, যে আপনারা ক্লাসিক্যালে আসুন এবং তার সঙ্গে ভালো করে এই যে কেস টেকিং করুন বা রেক্স অ্যান্ড রোকস নিয়ে যে আপনারা যে প্রচারটা দিচ্ছেন, এই প্রচারটা মানে ওয়ান ডে এই বাংলাদেশের কেউ ক্লাসিক্যালের বাইরে কেউ কিছু চিন্তাই করবে না। আর যারা ক্লাসিক্যালের বাইরে চিন্তা করবে তাদের কাছে রোগী যাবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। সবাই বলবে আমাকে একটা মেডিসিন দিন বা দুটো মেডিসিন দিন, কেউ আর পেটেন্ট নেবে কিনা সে বিষয়ে সন্দেহ আছে। জি ধন্যবাদ। যারা দোকানে বলে